তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা প্রোফাইল কিন্তু একদিনেই ডেভেলপ হয় না, তাই না? তো একটা প্রোফাইল যেহেতু একদিনে ডেভেলপ হয় না, তো তাহলে আমাদেরকে যে বিষয়টা করতে হবে যে আমাদেরকে প্রোফাইলটা ধীরে ধীরে বিল্ড করতে হবে, যাতে আমাদের প্রোফাইলটা দেখতে অনেক ভালো হয়, বা দেখা যাচ্ছে ক্লায়েন্টরা আমাদের প্রোফাইলটাকে দেখে বুঝতে পারে যে হ্যাঁ, এই প্রোফাইলটা থেকে বা এই প্রোফাইলের যে পার্সনটা আছে উনি আসলে অথেন্টিক, এবং তার কাছ থেকে আমরা সার্ভিসটা নিলে অবশ্যই ভালো একটা সার্ভিস আমরা পাবো। তো এই বিষয়টা অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে যে আমাদের প্রোফাইলটা যেন আহ, দেখতে ভালো হয়, বা দেখা যাচ্ছে আমাদের প্রোফাইলের গ্রোথটা যেন ভালো হয়। তো এই কারণেই আমরা প্রথমে একটু ফাইবার অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে নিব, এবং দেখা যাচ্ছে ধীরে ধীরে আমাদের ফাইবার প্রোফাইল বা আমাদের ফাইবার গিগের মার্কেটিং করব। পাশাপাশি আমরা আরো নতুন নতুন বিষয় শিখব। আর আমরা যে ফাইবারে খালি হাতে যাচ্ছি এরকম কিন্তু না, আমরা বিগত কয়েকদিন যাবত ডেটা এন্ট্রি এবং ডেটা এন্ট্রি রিলেটেড যত কাজ হয়, এবং লাইভ প্রজেক্ট বা দেখা যাচ্ছে যে ডেটা এন্ট্রিতে ক্লায়েন্ট আপনাদেরকে যে ধরনের কাজ দিবে, এই বিষয়গুলো কিন্তু আমরা শিখে তারপরে কিন্তু ফাইবারে যাচ্ছি, তাই না? জি জি স্যার। জি স্যার। জি, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো যার কারণে ফাইবার অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে নিই, এবং ফাইবার অ্যাকাউন্টের প্রতিদিনই কিছু না কিছু কাজ করি, একটু ধীরে ধীরে আমাদের ফাইবারে দেখা যাচ্ছে ফাইবার অ্যাকাউন্টটাকে আমরা একটু গ্রো করব। তো যার কারণে আজকে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। তো এই ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন বা দেখা যাচ্ছে যে এখানে পলিসির কিছু বিষয় আছে ফাইবারে। এরা যেহেতু এখানে কাজকর্ম এবং দেখা যাচ্ছে যে পেমেন্ট মেথড বা দেখা যাচ্ছে টাকা পয়সার কিছু বিষয় আছে, তো ফাইবার তাদের রুলগুলোকে খুব স্ট্রিক্টলি ফলো করে। এবং ফাইবারের যে ইউজার আছে তাদেরকে তারা খুবই মানে স্ট্রিক্টলি তারা মডারেট করে, এবং তাদের উপর তারা খুবই কঠিনভাবে নজর রাখে। তো এটার অনেক বড় একটা সুবিধাও আছে এবং একটা অসুবিধাও আছে। সেটা হচ্ছে যে আপনারা ফাইবার থেকে যদি ক্লায়েন্টের সাথে বাইরে যদি নক করতে চান বা কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদের অনেকটা প্রবলেম হয়, বা দেখা যাচ্ছে আপনারা তাদের সাথে খুঁজে পান না, বা তাদেরকে ফাইবারের বাইরে তাদেরকে আর খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। কিন্তু অনেক মার্কেট প্লেস এমন ছিল যারা এই রুলটাকে স্ট্রিক্টলি ফলো করে নাই, যার ফলে কি হয়েছে যে ক্লায়েন্ট এবং সেলার বা দেখা যাচ্ছে বায়ার এবং সেলার দুইজনই ওই মার্কেট প্লেস থেকে বের হয়ে আসছে, এবং দেখা যাচ্ছে মার্কেট প্লেসের বাইরে তারা কথা বলে বা তাদের ডিলগুলোকে সেট আপ করে সেখান থেকে তারা সার্ভিস নিয়েছে এবং সেখান থেকে পেমেন্ট করেছে। এতে করে ওই মার্কেট প্লেসগুলোর প্রচুর লস হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে অনেক মার্কেট প্লেস বন্ধও হয়ে গেছে। আচ্ছা, আর ফাইবার যে কাজটা করে এই বিষয়টাকে খুবই স্ট্রিক্টলি ফলো করে যে আপনি যাতে ক্লায়েন্টের সাথে কোনো পার্সোনাল ইনফরমেশন বা দেখাচ্ছে যে ফাইবারের বাইরে যাতে তার সাথে আপনি মিট আপ বা দেখাচ্ছে তার সাথে কোনোভাবেই কমিউনিকেট করতে না পারেন। তো এর ফলে অবশ্যই ফাইবারের অনেক লাভ হয়েছে, কারণ ফাইবারে এখানে ফাইবার অবশ্যই আপনি যে কাজটাই করবেন যে পেমেন্টটাই পাবেন সেখান থেকে 20% সে কেটে নিবে। আচ্ছা, তো এটা একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা, ফাইবারে এখানে প্রচুর পরিমাণ ইউজার এবং দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ বায়ার এখানে বৃদ্ধি পাইছে। তো এইটা হচ্ছে ফাইবার, এবং দেখা যাচ্ছে যে ফাইবার এই কারণেই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো খুবই স্ট্রিক্টলি ফলো করে। আচ্ছা, পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা কোনো পার্সোনাল ইনফরমেশন ফাইবারের ইনবক্সে, অর্থাৎ আপনি যখন ক্লায়েন্টের সাথে পার্সোনালি কথা বলছেন, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে অর্ডার করে নাই বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে অর্ডার করার জন্য আসে নাই, বা অর্ডার বক্স বা অর্ডার পেজে ক্লায়েন্ট যখন আসে নাই, তখন তার সাথে মেসেজে আপনি কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারবেন না। ফাইবার আপনাকে ওয়ার্নিং দিবে, প্লাস দেখা যাচ্ছে আপনাকে ব্যান করেও দিতে পারে। আচ্ছা, আইপি শেয়ারিং এর যে বিষয়টা আছে এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আইপি শেয়ারিং বা দেখা যাচ্ছে যে আমরা একই পিসি থেকে দুইটা অ্যাকাউন্ট চালাতে পারবো কিনা, এই বিষয়গুলো আমি একটু সুন্দরভাবে ক্লিয়ার করে দিই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ এই প্রশ্নগুলো পরবর্তীতে অ্যারাইজ হবে এবং দেখা যাচ্ছে অনেকেই এই কাজগুলো করে অ্যাকাউন্টটা ব্যান করে ফেলবে। তো যার কারণেই প্রথমে একটু ভালোভাবে বলে দিই, যাতে পরবর্তীতে আপনাদের আর এই প্রবলেমটা না হয়। যখন একটা পিসিতে ফাইবার অ্যাকাউন্ট চালাবেন, অর্থাৎ একটা পিসিতে একটা ফাইবার অ্যাকাউন্ট আপনি অ্যাট এ টাইম চালাতে পারেন। আপনি যদি আপনার পিসিতে বা আপনার ডিভাইসে দুইটা ব্রাউজারে দুইটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করেন, দুইটা অ্যাকাউন্টই বন্ধ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, এবং এটা খুবই রিস্কি। অর্থাৎ অ্যাট এ টাইম একটা পিসিতে দুইটা ফাইবার অ্যাকাউন্ট কন্টিনিউয়াসলি চালানো যাবে না। তো কি করা এক্ষেত্রে কি যেটা হতে পারে যে
আপনি হয়তো একটা অ্যাকাউন্ট চালাচ্ছেন, ওইটা হয়তো কোনো কারণে সমস্যা হলো বা আপনি ওই অ্যাকাউন্টটা চালাতে চাচ্ছেন না, সিম্পলি অ্যাকাউন্টটা লগ ইন করে দিবেন। আপনার এক্সট্রা একটা কেয়ার হিসেবে আপনার ব্রাউজারটা আপনি ক্লিয়ার করে দেবেন, অর্থাৎ ব্রাউজিং এর হিস্ট্রিটা ক্লিয়ার করে দিবেন। পরবর্তীতে অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা অন্য একটা আইডিতে লগ ইন করেন, আশা করি কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছেন বিষয়টা? স্যার বুঝতে পারছি। তবে স্যার আমাদের যদি গতকালকে যেটা একটা বলা হলো স্যার, জি। যে আমাদের যে হচ্ছে ল্যাপটপ বা পিসি যদি আমরা সেল করে দিই, তাহলে নতুন যে না, ওটা ল্যাপটপটা ওটা মানে ওটা প্রবলেম ওটাতে হবে কি না। ওটা প্রবলেম হবে না, ওটা একটু সম্ভবত উনি কোনো কারণে একটু অন্যভাবে বলেছেন বা দেখাচ্ছে একটু বলতে হয়তো একটু উল্টা পাল্টা হয়েছে। তো আমি এটা বলি যে আমার যে তিনটা পিসি আছে, তো আমার একটা পিসি আছে ওইটাতে আমি সব ধরনের আইডি লগ ইন করি, বা দেখাচ্ছে অনেক সময় স্টুডেন্টরা বলে স্যার আমার আইডিতে একটু প্রবলেম হচ্ছে, একটু লগ ইন করে একটু দেখেন। আমি তাদের আইডিতে লগ ইন করেছি এবং দেখাচ্ছে আজ পর্যন্ত কোনো প্রবলেম হয় না, 6টা 7টা আইডিতে আমি লগ ইন করেছি। কিন্তু সতর্কতা হিসেবে আমি যে কাজটা করেছি যে ওখান থেকে শুধু তাদের ওই ব্রাউজিং হিস্ট্রিটা ক্লিয়ার করেছি এবং প্রিভিয়াস যে অ্যাকাউন্টটা ছিল ওইটা হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি, বা দেখাচ্ছে যে ওইটা ওখান থেকে লগ আউট করে ওই হিস্ট্রিটা ক্লিয়ার করে দিয়েছি। এখন পর্যন্ত আমার কোনো প্রবলেম হয় নাই। আরেকটা কোশ্চেন ছিল যে আমরা যে রাউটারটা ইউজ করি, দেখা যাচ্ছে যে আমাদের পিসিতে যেটা ফাইবার লগইন আছে, ওটা আমি ফোনেও লগ ইন করলাম অ্যাপস এর মাধ্যমে। জি। সেক্ষেত্রে একই একই রাউটারে মানে একই ব্যান্ডউইথে আমি দুটো ইউজ করতেছি, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? এক্ষেত্রে ডিভাইস কিন্তু দুইটা আলাদা। আচ্ছা, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কারণ আপনি যখন ফাইবারে অ্যাপ যেটা ইনস্টল করেছেন আপনার ফোনে, তো ফাইবার ওটা সেটা কিন্তু ফাইবার জানে যে আপনি এটা অ্যাপ দিয়ে ইউজ করতেছেন, কারণ আপনি হয়তো ডিভাইস থেকে একটু দূরে আছেন বা দেখা যাচ্ছে আপনার ডিভাইস থেকে আপনি কানেক্টেড নাই, এই কারণে ফোন দিয়ে আপনি ওটা ইউজ করতেছেন। কারণ ফাইবার সে জানে যে আপনি কিন্তু ফোন দিয়ে ফাইবারের সার্ভিস সেল করবেন না, তাই না? আপনি ফাইবারে কিন্তু ফোন দিয়ে কাজ করতে পারবেন না, ফাইবার এটা জানে। ফাইবার জাস্ট আপনাকে, কমিউনিকেশন করার জন্য। হ্যাঁ, ফাইবার আপনাকে অ্যাপটা দিয়েছে যে আপনি ওটাতে কমিউনিকেট করবেন বাইরের সাথে, বা কেউ যদি নক দেয় ইনস্ট্যান্ট যাতে আপনি রিপ্লে করতে পারেন, এই বিষয়টা। অথবা দেখা যাচ্ছে এইটুকু সময় আপনাকে দেয় যে আপনি ফোন থেকে উঠে গিয়ে পিসিতে গিয়ে আপনার পিসিটা ওপেন করে ওখান থেকে কাজটা করে তাকে সাবমিট করলেন। এইটুকু, এটা বিষয় ফাইবারটা জানে, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা বিষয় যে কন্টিনিউয়াসলি দুইটা আইডি চালানো যাবে না, অর্থাৎ আপনি হয়তো ফোন থেকে একটা আইডিতে লগ ইন করেছেন এবং পিসি থেকে একটা আইডি লগ ইন করেছেন, এক্ষেত্রে একই রাউটারে দুইটা কানেক্টেড আছে, এক্ষেত্রে প্রবলেম হওয়ার পসিবিলিটি অনেক বেশি, এটা করা যাবে না। কিন্তু আপনার পিসিতে যে আইডিটা লগ ইন করা আছে আপনার ফোনেও সেই আইডিটা লগ ইন করা আছে, সেম রাউটার দিয়ে চলতেছে, সেম আইপি দিয়ে চলতেছে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা। বুঝতে পারছি স্যার। স্যার স্যার আমার আমার একটু কোশ্চেন আরেকবার আছে, বলবেন? আমার একটু জানার ছিল স্যার। স্যার একটু আরেকবার আমার বসতে পারেন। একই রাউটার থেকে আমার রুমমেট একটা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করতেছে, সেক্ষেত্রে আমি কি আরেকটা ইউজ করতে পারবো একই রাউটার থেকে? এটা একটু প্রবলেম হতে পারে, হ্যাঁ, রোকনুজ্জামান শুভ, এটা একটু প্রবলেম হতে পারে। কিন্তু কালকে কালকে বিষয়টা বললো যে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সেম আইপি ইউজ করে আমি আরেকজনকে যদি অর্ডার করি, হ্যাঁ, তো অর্ডার করে যদি রিভিউ দেয় তখন সেটা ওনারা ট্র্যাক করে যে একই সেক্ষেত্রে আইপি ইউজ করতেছে সেক্ষেত্রে না। 100% প্রবলেম হবে, সেই ক্ষেত্রে 100% প্রবলেম হবে এবং দুইটা আইডি বন্ধ করে দেওয়া হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কিছু বিষয় আছে যে পসিবিলিটির একটা বিষয় আছে, যে এভারেজ রেসপন্স টাইম যেটা মিন করে যে আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলেন তখন আপনি কত দ্রুত রিপ্লে করেন, বা দেখা যাচ্ছে যে কত দ্রুত সময়ে আপনি এটা রিপ্লে করেন, এটার একটা অন অ্যাভারেজ একটা হিসাব ফাইবার করে এবং আপনার প্রোফাইলে শো করে যে আপনি খুবই দ্রুত রেসপন্স করেন, এবং দেখা যাচ্ছে বায়ার এতে আপনার কাছে মানে আপনার কাছে সার্ভিস দিতে বায়ার আগ্রহী হবে। এটাই হচ্ছে রেসপন্স টাইম। এটা আসলে যে আপনাকে 1 ঘন্টার মধ্যেই করতে হবে এরকম কিছু না। আপনি দেখা যাচ্ছে একটা রেসপন্স করছেন আপনাকে মেসেজ করার 5 মিনিটের মধ্যে, আবার একটা রেসপন্স হয়তো করছেন যে হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা 50 মিনিট পর। তো দেখা যাচ্ছে এই ধরনের এগুলোকে অ্যাভারেজ করে দেখা যাচ্ছে যে টাইমটা মেজার করা হয়, এটা হচ্ছে আপনার প্রোফাইলে শো করে যে অন অ্যাভারেজ টাইম, বা দেখা যাচ্ছে কত অ্যাভারেজ টাইমে আপনি ক্লায়েন্টকে রেসপন্স করেন। তো আপনার রেসপন্স টাইম দেখবেন অনেকের প্রোফাইলে দেখবেন রেসপন্স টাইম শো করতেছে 8 আওয়ার, অনেকের 10 আওয়ার, বা দেখা যাচ্ছে অনেকের যারা হচ্ছে অ্যাক্টিভ থাকে বা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম দ্রুত রিপ্লে করে তাদের হচ্ছে রেসপন্স টাইমটা 1 আওয়ার শো করে ম্যাক্সিমাম। আর এই স্যার বুঝতে টাইমটা আসলে পেরেছি। কিরকম ভাবে হয়? যেমন আমি 2 ঘন্টা পর যদি আমি রিপ্লাই
রেসপন্স দেখানো হবে? আপনি যদি সবগুলো রেসপন্স মানে সবগুলো মেসেজে যদি লেট রেসপন্স করেন সেক্ষেত্রে অবশ্যই ওটা তারা ক্যালকুলেট করে বেশি দেখাবে। আসলে 2 আওয়ার দেখাবে বা 3 আওয়ার দেখাবে এরকম না, আপনি যত দ্রুত রেসপন্স করবেন তো সেটাই আপনাকে দেখাবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে এখন আমি একটু বলি যে টার্মস এন্ড কন্ডিশনে আরো কিছু বিষয় আছে, সূক্ষ্ম কিছু বিষয় আছে। যে আপনাদেরকে যখন ক্লায়েন্ট মেসেজ করবে, অর্থাৎ প্রাইভেটলি যদি ক্লায়েন্ট আপনাকে মেসেজ করে, সেক্ষেত্রে কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা একদমই যাবে না। যদি ক্লায়েন্ট চায় যে আপনার কাছে সে কিছু পার্সোনাল ইনফরমেশন নিবে, তাহলে তাহলে তাকে আপনি বলতে পারেন যে আগে আপনি অর্ডার বক্সে আসেন বা অর্ডার কনফার্ম করতে আসেন, সেখানে রিকোয়ারমেন্ট হিসেবে আপনি আমার মেইল বা দেখাচ্ছে যে আগে আপনি মেইল আমাকে সেন্ড করবেন, তারপর আমি আপনাকে আমার মেইলটা দিতে পারবো। আসলে এটা ফাইবারের টার্মস এন্ড রুলস, আপনি তাদেরকে বুঝায় বলবেন। কারণ অনেকে এই বিষয়গুলো জানে না বা অনেক বায়ার কিন্তু এই বিষয়গুলো বোঝে না। তো আপনি তাকে সুন্দরভাবে এই বিষয়টা বুঝায় বলতে হবে যে আমি এখানে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারবো না, এটা ফাইবার থেকে বলে দেওয়া আছে। আচ্ছা, আর যে বিষয়টা সেটা, আচ্ছা এটা পরবর্তীতে আপনারা আরো অনেক কিছু শিখবেন যে ফাইবারের রুলসকে কিভাবে একটু ভায়োলেট করে বা দেখাচ্ছে যে একটু মানে ওভারটেক করে আমরা কিভাবে একটু আমাদের টেকনিক্যালি আমাদের ইনফরমেশন গুলো ফাইবারের থেকে বা ফাইবারের বায়ারকে দিতে পারি। আচ্ছা, ওটা পরের বিষয়, ওটা আপনারা নিজেরাই শিখবেন, ওটা আমরা বলবো না। আর যে বিষয়টা যে ফাইবারের অর্ডার বক্সে বা দেখাচ্ছে যে ক্লায়েন্ট যখন অর্ডার করতে আসবে, তখন ওখানে যদি তিনি আপনার কাছে যদি পার্সোনাল ইনফরমেশন চান, আপনার মেইল বা দেখাচ্ছে আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল যদি চান, তো সেক্ষেত্রে, আচ্ছা সেক্ষেত্রে যে বিষয়টা হবে যে আপনি তখন তাকে ইনফরমেশন শেয়ার করতে পারবেন। এবং যদি ফাইবার আপনাকে শোকজ করে বা ফাইবার যদি আপনাকে বলে যে আপনি এটা কেন করেছেন, তখন আপনি বলতে পারবেন যে এটা আসলে অর্ডার কনফার্ম করার জন্য বা দেখাচ্ছে যে ওনার কিছু ইনফরমেশন বা দেখাচ্ছে কোনো প্রোফাইল আমাকে দেখানোর জন্য এটা করতে হয়েছে। তো আপনি এই কজটা অ্যাটলিস্ট দিতে পারবেন। আচ্ছা, অথবা আপনি বলতে পারেন যে এটা ক্লায়েন্ট তো যে, বারবার দেওয়া যাবে কি? জি, এই কজটা বারবার দেওয়া যাবে যে এরকম এরকম? হ্যাঁ হ্যাঁ, এই কজটা বারবার ক্লায়েন্ট যদি আপনার কাছে থেকে চায় তো আপনি তো দিবেন অবশ্যই। অনেক সময় ক্লায়েন্ট আপনার কাছ থেকে আপনার পোর্টফোলিও চাইবে যে আপনার পোর্টফোলিওটা দেন। তো আপনি তো তখন পোর্টফোলিও না দিলে উনি তো আসলে আপনাকে তো কাজ দিবেন না। তো ওই অর্ডারের যে মেসেজ আছে, অর্ডার মেসেজে আপনি তাকে আপনার পোর্টফোলিও শেয়ার করতে পারেন যে সে যদি আপনার পোর্টফোলিও চায়। তো ফাইবার যদি আপনাকে শোকজ করেও এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে দেখেন আমার কাছ থেকে ক্লায়েন্ট অর্ডার করার জন্য বা দেখা যাচ্ছে অর্ডার করতে এসে ক্লায়েন্ট আমার কাছ থেকে আমার পোর্টফোলিও বা আমার পার্সোনাল ইনফরমেশন এটা এটা চাইছে। আচ্ছা, তো সেক্ষেত্রে ফাইবার আসলে এটাকে আপনাকে একটু অ্যাকসেপ্ট করতে পারে বা এটা আপনাকে রেস্ট্রিক্ট করবে না। আচ্ছা, স্যার পোর্টফোলিও বলতে কি পার্সোনাল ইনফরমেশনটাই? পোর্টফোলিও বলতে আপনারা সিভি বা পোর্টফোলিও এটা ক্রিয়েট করেন নাই বা বোঝেন না এটা? তা আপনি কি কাজ করতেছেন বর্তমানে বা দেখাচ্ছে আপনার আসলে ওখানে যে বিষয়টা হয় যে আপনার আসলে, সিভি তো ক্রিয়েটস বাট এটা হ্যাঁ, কি অন্য পোর্টফোলিও? আচ্ছা আমি বলি একটু। পোর্টফোলিও বলতে আমাদের যে কাজগুলো থাকবে এগুলোই মূলত পোর্টফোলিও। হ্যাঁ, এই যে আহসান হাবিব একদম ঠিক বলেছে যে সিভিতে আসলে কি হয় যে আমাদের দেখাচ্ছে অনেক তথ্য থাকে, আমাদের অনেক সময় দেখাচ্ছে যে পিতামাতার নামও আমাদের সিভিতে ইনক্লুড করা থাকে। কিন্তু পোর্টফোলিও গুলোতে আসলে ওই রকম না। পোর্টফোলিও গুলোতে তারা চায় যে তারা আমাদের যে কাজ বা আমরা যে কাজ করতেছি, আমরা বর্তমানে কি করতেছি এই বিষয়গুলো তারা দেখতে চায়। তো আপনাদেরকে এইভাবে পোর্টফোলিও, যখন আপনারা কাজ শিখবেন বা দেখা যাচ্ছে কোনো কাজের অভিজ্ঞতা হবে, তখন আপনারা এখান থেকে এই পোর্টফোলিও গুলো ক্রিয়েট করবেন এবং তাদের জন্য রাখবেন যে হ্যাঁ আমি ডেটা এন্ট্রি কাজ করতেছি বা এটা আমি পারি, এটা আমি পারি না, বা দেখা যাচ্ছে এই কাজের আমার অভিজ্ঞতা আছে, এই বিষয়গুলো উল্লেখ করে আপনারা হচ্ছে আপনাদের পোর্টফোলিওটাকে রেডি করবেন। তো নরমালি যেটা হয় যে আমরা যখন ছোটখাটো কোনো গিগ পাবলিশ করি বা দেখা যাচ্ছে যে ছোট যে সার্ভিসগুলো আছে, যেমন আপনার ডেটা এন্ট্রি বা দেখা যাচ্ছে যে স্টার্টিং এট 5 এই ধরনের যে সার্ভিসগুলো আমরা সেল করি, সেক্ষেত্রে নরমালি পোর্টফোলিও চায় না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদেরকে ফাইবার সম্পর্কে একটু মনে হয় আগেই বলেছিলাম যে ফাইবারে কেন সার্ভিসটা এত বেশি সেল হয়। আচ্ছা, আরেকটা বিষয় যে ফাইবারে কেন বা জি স্যার বলেছিলেন। হ্যাঁ, আরেকটা বিষয় যে
ফাইবারই কেন বা ফাইবারটাতেই আমরা কেন প্রথমেই এটা কাজটা করব। আচ্ছা, এক সেকেন্ড একটু হোল্ড করি। রাশেদুজ্জামান ভাইয়ের একটা প্রশ্নের একটা উত্তর দেই যে সোশ্যাল মিডিয়া ইমপ্রেশন ফাইবার গিগে র‍্যাঙ্ক করার ক্ষেত্রে কতটা কার্যকরী, অ্যানসার প্লিজ। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার ইমপ্রেশন বা সোশ্যাল মিডিয়ার যে ইমপ্রেশন গুলো আসে এগুলো আমাদের ফাইবার গিগকে র‍্যাঙ্ক করতে অনেকটাই কার্যকরী। তো র‍্যাঙ্ক আমাদের ফাইবার গিগকে কিভাবে র‍্যাঙ্ক করতে হবে বা কি ধরনের টাইটেল ইউজ করতে হবে বা কিভাবে আমাদের গিগটাকে বিল্ড করতে হবে এই বিষয়টা অবশ্যই আমরা, আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই আমরা যখন মার্কেটিং সেক্টরে যাব বা দেখা যাচ্ছে আমাদের ফাইবারের গিগটা কিভাবে মার্কেটিং করব এই বিষয় সম্পর্কে যখন বিস্তারিত বলবো তখন এই বিষয়টা আপনাদের অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই সোশ্যাল মিডিয়ার ইমপ্রেশন বা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আমরা পাবলিশ করার পর আমাদের গিগটাতে যে ক্লিক হচ্ছে বা আমাদের গিগটাতে যে সবাই দেখতেছে এই ইমপ্রেশনটা অনেকটাই কার্যকরী আমাদের গিগের ক্ষেত্রে। আচ্ছা, এটা যখন ক্লাসে বিস্তারিত আলোচনা করব তখন অটোমেটিক আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো কি বিষয় বলছিলাম যে হ্যাঁ ফাইবারটাই কেন। তো ফাইবারটা এই কারণেই যে ফাইবার আমাদেরকে যে সুবিধাটা দিচ্ছে যে ফাইবারে প্রথমত প্রচুর সেলার, এবং এখানে প্রচুর সেলার মানে এই না যে এখানে আপনারা সেল করতে পারবেন, এখানে যে যেরকম প্রচুর সেলার আছে এখানে সেরকম প্রচুর বায়ার আছে। আচ্ছা, তো এই কারণে আমরা ফাইবারে যাব, অর্থাৎ যেখানে ভিড়টা বেশি বা দেখা যাচ্ছে আপনাদেরকে একটা উদাহরণ হিসেবে এরকম হয়তো বলেছিলাম যে যেখানে দেখবেন যে প্রচুর দোকান সেখানে কিন্তু কাস্টমারটাও বেশি এবং সেলটাও অনেক দোকান বেশি বেশি এখানে। হ্যাঁ এরকম বলেছিলাম। ফাইবার অ্যাকাউন্টে কি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে? হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়াতে প্রচুর শেয়ার করা যাবে। আপনারা যখন প্রাথমিক অবস্থায় আপনাদের গিগটার মার্কেটিং করবেন তখন আপনারা সোশ্যাল মিডিয়াতেই মূলত আপনাদের গিগটার মার্কেটিং করবেন, এবং এই বিষয়টা আমি আপনাদেরকে আহ, মানে যেহেতু কাজ করতে হবে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে, তো যার কারণে আগে সোশ্যাল মিডিয়াটাই আপনাদেরকে কিছু ধারণা দেওয়া হয়েছে বা যেটুকু ধারণা পাইলে আপনারা আপনাদের অ্যাটলিস্ট গিগের মার্কেটিংটা এই সোশ্যাল মিডিয়াগুলোতে করতে পারবেন সেইটুকু আপনাদেরকে অ্যাটলিস্ট ধারণা দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমি একটু বিষয়টা আগে বলে নিই তারপর কোশ্চেনগুলো আসলে বেটার হয় যে আসলে ফাইবারটাই কেন। তো ফাইবারটা এই কারণে যে ফাইবার বর্তমানে সবচাইতে বা অনেক বেশি জনপ্রিয়, সবচাইতে বলবো না, অনেক বেশি জনপ্রিয়। এখানে যেমন প্রচুর সার্ভিস আছে এখানে তেমন প্রচুর সেলার আছে, প্রচুর বায়ার আছে। দ্বিতীয়ত যে বিষয়টা যে আপওয়ার্ক বা অন্যান্য ফ্রিল্যান্সার.কম বা দেখা যাচ্ছে যে এসইও ক্লার্ক এই ওয়েবসাইট মানে এই মার্কেট প্লেসগুলো কেন নয়। আচ্ছা, তো যে বিষয়টা বলছিলাম যে আসলে ফাইবারটাই কেন এবং আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেস কেন নয়। তো আপওয়ার্কের যে বিষয়টা হয়েছে বা দেখা যাচ্ছে যে ফাইবারের যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যে ফাইবারে এখানে আমরা শুধু যদি একটা বেসিক ইংলিশ টেস্ট দেই এখানে আমরা সার্ভিস সেল করতে পারি এবং আমাদেরকে ফাইবার গিগটাকে পাবলিশ করতে দেয়। কিন্তু আপওয়ার্কে যখন আপনারা যাবেন তখন আপনাদেরকে ওখানে ইন্টারভিউ দিতে হবে, আপনাদেরকে ওখানে ভিডিও কলে অনেক সময় আপনাদেরকে ভাইভাতে ডাকবে। তো সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে যখন আপনি ডিরেক্ট ফেস টু ফেস কমিউনিকেট করবেন, অনেকেরই হয়তো ইংলিশ স্কিল বা দেখা যাচ্ছে অনেকেরই হয়তো বেসিক ইংলিশটা অনেক ভালো জানা আছে বা দেখা যাচ্ছে তারা ইংলিশে কমিউনিকেট করতে পারে, কিন্তু অনেকে আছে যারা পারে না। তো দেখা যাচ্ছে যে যার কারণে ফাইবার আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে যে শুধু একটা বেসিক ইংলিশ টেস্টটা দিয়ে কিভাবে আমরা এখানে একটা গিগ পাবলিশ করব। আর বেসিক ইংলিশ টেস্টটা কিভাবে পরীক্ষা দিতে হবে বা দেখা যাচ্ছে যে কিভাবে পার করতে হবে এটা আমি আপনাদেরকে বলে দেব যখন আমরা ওই ধাপটাতে যাব তখন। আর যে বিষয়টা যে ফাইবারে যখন আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন বা বিভিন্ন ধরনের জবের জন্য যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন আপনাদেরকে ওখানে ক্রেডিট ইউজ করতে হবে। ক্রেডিটটা হচ্ছে এমন যে একটা জবে একটা হয়তো দেখা যাচ্ছে অনেক বড় একটা জব আছে বা দেখা যাচ্ছে $500 একটা কাজ আছে, সেখানে যদি আপনারা ক্রেডিট অ্যাপ্লাই করতে যান বা দেখা যাচ্ছে যে আপনারা যদি সেখানে অ্যাপ্লাই করতে যান আপনাদেরকে মিনিমাম দেখা যাচ্ছে যে 50 সেন্ট খরচ করে আপনাদেরকে ওখানে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো এরকম যে বিষয়টা আছে যে ওখানে আমরা কাজ পাবো কিনা বা আমাদের কাজটাকে সেল করতে পারবো কিনা এই বিষয়টা শিওর না হতেই আমাদেরকে ওখানে ইনভেস্ট করতে হচ্ছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে ইংলিশটা অনেক ভালো জানতে হবে যাতে আমরা ফেস টু ফেস ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারি।
আর আমাদের যারা ক্লায়েন্ট হবে তারা দেখাচ্ছে যে বা বিভিন্ন কোম্পানির সাথে যখন কাজ করব, তারা বা দেখবেন যে ফরেন কান্ট্রি অর্থাৎ ইউএসএ বা দেখাচ্ছে যে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, তাদের যে ইংলিশ বা দেখাচ্ছে তাদের যে ইংলিশের যে স্কিল, তাদের সাথে ওইভাবে কথা বলতে গেলে বা ফেস টু ফেস কথা বলতে গেলে আপনাদেরকে কিন্তু অনেক ভালো ইংলিশটা জানতে হবে। তো যার কারণে আমরা প্রাথমিকভাবে আপওয়ার্কটাকে প্রেফার করি না। আচ্ছা, পরবর্তীতে যখন আমরা ফাইবারে সার্ভিস সেল করতে যাব বা দেখা যাচ্ছে সার্ভিস সেল করার পর যখন দুই তিনজন বায়ারের সাথে একটু কমিউনিকেট করব বা দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে কাজ নিয়ে তাদের কাজগুলো করে ডেলিভারি করতে পারবো, তখন যে বিষয়টা হবে আমাদের একটা কাজের একটা এক্সপিরিয়েন্স হবে বা দেখা যাচ্ছে যে কোনো একটা কাজ আমরা করতে পারতেছি কিনা এটা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই কাজটা আসলে এইভাবে হয় বা এই কাজটা ক্লায়েন্ট এইভাবে রিকোয়ারমেন্ট দিলে এইভাবে করে দিতে হয়। তো পরবর্তীতে দেখা যাচ্ছে 25টা ক্লাস পর আমরা হচ্ছে এসইও ক্লার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন ওখানেও আমরা সার্ভিস সেল করব এবং দেখা যাচ্ছে যে আমরা যখন এসইওটা যখন শিখবো তখন ওই সার্ভিসগুলো আমরা এসইও ক্লার্কেও সেল করতে পারবো। আচ্ছা, তো এই কারণে আসলে আমরা আপাতত ফাইবার দিয়ে শুরু করতেছি, যে এখানে আপনার গিগে সম্পূর্ণ ডেসক্রিপশন দেওয়াই থাকে, যে এখানে আপনি কি সার্ভিস দিচ্ছেন, আপনি কোন প্রাইসে কি ধরনের সার্ভিসের কতগুলো ডেটা আপনি তাকে দিবেন, কয়টা পেজ তাকে আপনি কনভার্ট করে দিবেন বা কয়টা পেজের ডেটা আপনি ম্যানুয়ালি তাকে ইনসার্ট করে দিবেন, এই ডিটেলসগুলো সুন্দরভাবে একটা গিগে দেওয়াই থাকে। তো ক্লায়েন্টের সাথে আপনার অত বেশি কথা বলতে হয় না বা দেখা যায় ক্লায়েন্টকে অত বেশি কনভিন্স করতে হয় না বা জবের জন্য অ্যাপ্লাইও করতে হয় না। তো সেই কারণে ফাইবারটাতে আমরা প্রথমেই আসি। আর যখন বেসিক ইংলিশ টেস্টটা দিতে যাবেন, যাদের ইংলিশের বেসিক ভালো আছে তারা তো এমনিতেই পাস করে যাবেন, ওখানে আসলে খুব হার্ড কোনো কোশ্চেন হয় না বা দেখা যাচ্ছে ওখানে যে দেখা বেসিক যে ইংলিশগুলো যেমন ধরেন আপনার প্রিপজিশন বা দেখা যাচ্ছে যে ফ্রেজ আর ইডিয়মস এই ধরনের কোশ্চেনই ওখানে বেশি থাকে। তো ওইটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই, ওইটা কিভাবে পার করতে হয় বা দেখা যাচ্ছে কিভাবে একটু প্রিপারেশন নিলে ওইটা আপনারা পাস করতে পারেন এটা আমি আপনাদেরকে বলে দিব, সমস্যা নেই। আর ফাইবারে যেটা হয় যে এখানে $5 থেকে শুরু করে প্রায় $5,000 পর্যন্ত কাজ এখানে করা যায়। তো যার কারণে আসলে ফাইবারটাকে আমরা মেইনলি চুজ করি যে হ্যাঁ আমরা যেহেতু প্রথম বা প্রাথমিক অবস্থায় এখানে আসছি, আমরা ছোটখাটো কাজ দিয়ে এখানে শুরু করি, পরবর্তীতে ইনশাল্লাহ দেখা যাচ্ছে যদি আমাদের এক্সপিরিয়েন্স হয় আমরা অনেক বড় কাজও এখান থেকে করতে পারবো। আচ্ছা, তো এখন যে কথাটা বললাম আচ্ছা, ফাইবারে বেসিক ইংলিশ টেস্টটা দিতে গিয়ে যদি আপনারা ফেল করেন, সেক্ষেত্রে দেখাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে আপনারা আরেকটা সুযোগ পাবেন, অথবা এখন এই পলিসিটা আপডেট করেছে কিনা আমার এক্সাক্ট এটা জানা নাই, যে কারণ এটা এদের পলিসিটাকে রেগুলারলি আপডেট করে। তো কিছুদিন আগেও দেখাচ্ছে বিগত ডিসেম্বরে যে সিস্টেমটা ছিল, যে আপনি যখন পরীক্ষাতে একবার ফেল করবেন আপনি 24 ঘন্টার মধ্যে আরেকবার পরীক্ষা দিতে পারবেন। এবারও যদি ফেল করেন অর্থাৎ পরপর দুইবার যদি ফেল করেন তাহলে 3 মাস আপনি ওয়েট করতে হবে, অর্থাৎ 3 মাস ওই প্রোফাইলটাতে আপনি কোনো গিগ পাবলিশ করতে পারবেন না। 3 মাস পরে আপনি আবার স্কিল টেস্ট দিবেন বা বেসিক ইংলিশ টেস্টটা দেওয়ার পর যদি পাস করেন তখন সেক্ষেত্রে তারা আপনাকে গিগটা পাবলিশ করতে দিবে। তো এটা একটা হিউজ একটা টাইম, 3 মাস অর্থাৎ 90 ডেজ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক, শুনতে পাচ্ছেন না বাকিরা? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ইন্টারনেট কানেকশনটা একটু আনস্টেবল হয়েছিল যার কারণে আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তো এখন আশা করি প্রবলেমটা ক্লিয়ার হচ্ছে, তাই না? বেসিক ইংলিশ টেস্টে যদি ফেল করেন তো যে সেই বিষয়টা কি শুনতে পাইছেন আপনারা? স্যার স্যার ওটা আবার আরেকবার বলুন। একটু ভালো হয় স্যার। আচ্ছা আচ্ছা, বেসিক ইংলিশ টেস্টের যে বিষয়টা যে আপনারা যদি ফেল করেন আপনাদেরকে 90 দিন পরে আবার পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 90 দিন আপনাদেরকে ওয়েট করতে হবে। তো আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 50 দিন, আর আপনাকে স্যার কি বললেন আরেকবার একটু বলুন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, যে বিষয়টা বললাম যে ফাইবারে যদি বেসিক ইংলিশ টেস্টে আপনারা যদি ফেল করেন তাহলে আপনাদেরকে 90 দিন ওয়েট করতে হবে, অর্থাৎ 90 দিনের মধ্যে আপনি আর কোনো গিগ পাবলিশ করতে পারবেন না ওই প্রোফাইলটা থেকে। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি, জি তবে স্যার যে বুঝতে গিগুলো পেরেছি। থাকবে এই গিগুলোতে কোনো সমস্যা হবে না তাই না তো স্যার? না, গিগগুলো যদি আপনি পাবলিশ করেই থাকেন তাহলে তার প্রবলেম হওয়ার মানে সেগুলোতে প্রবলেম হবে না। কারণটা হচ্ছে যে ফাইবারে যদি আপনি একবার ইংলিশ টেস্টটা দেন এরপরে আপনি যদি গিগটা পাবলিশ করেন তাহলে দেখাচ্ছে আর আগামী 90 দিন অর্থাৎ আগামী 3 মাসের মধ্যে আপনি যত গিগই পাবলিশ করেন আপনাকে আর এক্সামটা দিতে হবে না। অর্থাৎ একবার এক্সামে পাস করলে
আপনি আগামী 3 মাস ফাইবারে গিগ পাবলিশ করতে পারবেন। সেক্ষেত্রে স্যার 3 মাস পর পর কি ইংলিশ পরীক্ষা দিতে হয়? হ্যাঁ, 3 মাস পরে আবার দিতে হবে। আচ্ছা, ফাইবার সম্পর্কে আর কোনো প্রশ্ন? জি না স্যার, তবে যদি প্রবলেম ফেস করি সেক্ষেত্রে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, প্রবলেম অবশ্যই ফেস করবেন, সমস্যা নাই। প্রবলেম যখনই ফেস করবেন আমাকে জানাবেন, আপনাদের প্রবলেম সলভ করার জন্য আমি আছি। জি স্যার। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা প্রতিদিন একটু গ্রুপে আপনাদের প্রবলেমগুলো ডিসকাস করবেন একে অপরের সাথে। কারণ গ্রুপে যে বিষয়টা হয়, যে গ্রুপে আসলে আপনারা অনেক ধরনের বা দেখা যাচ্ছে যে অনেকেই অনেক কিছু জানেন, আবার অনেকেই অনেক কিছু জানেন না। তো যখন বিষয়গুলো ডিসকাস করবেন একে অপরের সাথে, তখন আপনাদের দেখবেন যে অনেক প্রবলেম অটোমেটিক সর্ট আউট হয়ে গেছে। তো সেক্ষেত্রে যে কাজটা হবে, যে আপনারা আরো নতুন অনেক কিছু শিখতে পারবেন। বা দেখা যাচ্ছে যে আহসান হাবিব হয়তো একটা বিষয় জানে, নাইম ইসলাম হয়তো সেটা জানে না। তো ডিসকাস করলে কিন্তু বিষয়টা একটু হলেও জানা হয়, বা দেখা যাচ্ছে কিছুটা হলেও ধারণা তাদের হয়। যার কারণে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে গ্রুপে ডিসকাশন করার, বা দেখা যাচ্ছে আপনারা কিন্তু চাইলে মিট আপও করতে পারেন, যে হ্যাঁ আমরা দেখা যাচ্ছে যে প্রবলেম হচ্ছে, বা 3 দিন পর পর বা 7 দিন পর পর আপনারা কিন্তু এই প্রবলেমগুলো নিয়ে নিজেরাও কিন্তু ডিসকাস করতে পারবেন এবং মিট আপ করতে পারবেন। জি স্যার, এটা অনেক হেল্পফুল। যেমন গতকালকে একটা প্রবলেম হয়েছিল স্যার, আমি হচ্ছে যে আমাদের হোমওয়ার্কটা ছিল এটা অতগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না, 153টার মতো পাইছিলাম। তো আচ্ছা পরে তানভীর ভাই বললো যে আপনি আর একটু ভালো করে খুঁজেন, হয়তো আরো একটু পাবেন। তো পরে আমি আসলে হ্যাঁ খুঁজতে খুঁজতে প্রায় রাত 4টা বেজে গেছিল, তো পরে আমি 199টা পর্যন্ত খুঁজতে পারছি স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে নাম্বারটা ইনক্রিজ করে দিয়েছি এই কারণটাতে, যে আমি আসলে আপনাদের এফোর্টটা দেখতে চাই, যে আসলে 200টা খুঁজতে খুঁজে পাইতে আপনাদের একটু কষ্ট হবে। তো আমি আসলে চাইছিলাম যে দেখি যে 200টা কারা কারা খুঁজে পায়, বা এই কারণে আমি নাম্বারটা ইনক্রিজ করে দিয়েছিলাম। আর গত দিনের যে কাজটা আমি দেখাইছিলাম, ওখানে বলা হয়েছিল যে 100, বা দেখা যাচ্ছে 100 জনের ইনফরমেশন, বা 100টা পিপিএফ ডিলারের নাম, মানে তাদের অ্যাড্রেস, বা দেখা যাচ্ছে ইনফরমেশন গুলো তাদের লাগবে। তো আমি ইচ্ছা করে এই নাম্বারটা ইনক্রিজ করে দিয়েছিলাম, যে আসলে আপনারা একটু খোঁজেন, বা ওয়েব রিসার্চ তো করতেছেন, বা ওয়েব রিসার্চ তো শিখতেছেন, তো সেক্ষেত্রে একটু এফোর্ট দেন, যে হ্যাঁ আসলে এর থেকে বেশিও পাওয়া সম্ভব কিনা। জি স্যার স্যার। আমাদের তো আসে মানে নাই প্রথম দিকে মানে একটু ভুল করছিলাম, প্রথম দিকে স্যার ভুলটা করে একটু বেশি হয়েছে। নাম্বার ইনক্রিজ করেছিলেন? স্যার আমি তবে স্যার ডাটা কালেকশনই করতে পারতেছিলাম না। স্যার ইনস্টেড আমাদের ডাটা আসে নাই, ল্যাপটপে যে আসবে সেই একটা আসে না। আর ফোনে আবার ট্রাই করতেছি, ওই কোড দিয়ে ফোনে আসতেছে আবার, কিন্তু ল্যাপটপে আসতেছে না। আচ্ছা, তাহলে এটা আসলে সিস্টেমের কোনো একটা প্রবলেম হতে পারে, এটা আসলে ওয়েবসাইট বা দেখা যাচ্ছে যে ওই কাজেরও কোনো প্রবলেম না। কারণ অনেকেই কিন্তু কাজ করেছে, এবং আমি কিন্তু ওই ওয়েবসাইটটা থেকে আপনাদেরকে কাজটা করে দেখাইছি, তাই না? জি স্যার, তবে স্যার জি ফার্স্টের স্যার। দিকে একটা যেটা হয়েছিল স্যার, আমি প্রথমে কালেক্ট করছিলাম 283টা। তো পরে আবার একটু আমার সন্দেহ হলো স্যার যে আসলে এর মধ্যে ডাবল কোনো কিছু হয়েছে কিনা। তো ডাবল চেকিং করে দেখি স্যার যে হ্যাঁ আমার 100টার মতো এরকম ডাবল হয়ে গেছে। তো সেগুলো আবার ফির হচ্ছে আমি একে একে আবার আলাদা করে চেকিং করে ডিলিট করি। করার পর আবার নতুন করে যে তানভীর ভাইয়ের থেকে শোনার পর আবার আমি খুঁজে তারপরে পাইলাম। তবে তানভীর ভাইয়ের একটা প্রবলেম হচ্ছিল ভাই, ওটাও আমি ট্রাই করে আসলে সলিউশন করতে পারছি ভাই। কোনটা সেটা তানভীরের প্রবলেম ছিল? স্যার গতকালকে তানভীর যেটা ভাই, বলছিলাম আপনাকে, আপনি পরে ইয়া করে দিলেন, ওইটা ও আজকে একটু আচ্ছা আচ্ছা, দেখেন। ওইটা আসলে খুব বড় কোনো ইস্যু না, ওটা আমি দেখাই দিব, বলি সমস্যা নেই। একটা ক্লাসের ফাঁকে, বা দেখা যাচ্ছে যে ক্লাসের শেষে যখন আমরা কোশ্চেন বা আমাদের প্রিভিয়াস ক্লাস নিয়ে ডিসকাস করব, তখন ওটা সলভ করে দিব। জি স্যার, স্যার আমার আমাদের এটা আমি অন্য সিস্টেমে ছোট কি ছোট ধরনের করে সমস্যা বুঝতে হতে স্যার পারে? পারছিলাম আমার আর কি স্যার। জিপকোড নিয়ে আচ্ছা, ফাইবার সম্পর্কে আরেকটু কিছু কথা বলে আমরা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব এই বিষয়টার দিকে একটু মুভ করব। তো আচ্ছা, ফাইবার অ্যাকাউন্টটা আসলে আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে আরেকটু কিছু কথা বলে আমরা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব এই বিষয়টাতে একটু মুভ করব। আচ্ছা, তো ফাইবার বিষয়ে যেটা আমরা আপনাদেরকে একটু বলি, যে ফাইবার নরমালি 2010 সালে ক্রিয়েট করা হয় এটা। স্যার ইনস্টাগ্রাম আর হচ্ছে রিডেট এই দেখাতে চাইছিলাম। হ্যাঁ, এই দুটো দেখাবো, একটু সময়, ওটা আপনাদেরকে ক্লাসের শুরুতে ওটা ক্লিয়ার করে দিয়েছি। তো আপনি যেহেতু লেট আসছেন, তো ওইটা হচ্ছে আরেকদিন একটু আপনাদেরকে দেখাবো। এই কারণে আজকে ফাইবারটা আমরা কেন ফাইবারে মুভ করতেছি, যে আপনারা হয়তো একটা বিষয় জানেন, যে একটা প্রোফাইল যখন আমরা ক্রিয়েট করি, বা একটা ফেসবুক প্রোফাইল যখন আমরা ক্রিয়েট করি, সাধারণভাবে যদি আমরা চিন্তা করি,
তো যে বিষয়টা হয় যে একটা প্রোফাইল বিল্ড করতে কিন্তু অনেক সময় লাগে, তাই না? আমাদেরকে ধীরে ধীরে আমাদের ট্রেন্ড গ্রো করতে হয়, আমাদের পোস্টগুলোকে রিচ করতে হয়, গ্রো করতে হয়। তো যার কারণে আমরা ফাইবারে আজকে 10ম দিনে আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমরা ফাইবারে আমাদের অ্যাকাউন্টটাকে ধীরে ধীরে গ্রো করব, বা আমাদের ফাইবার অ্যাকাউন্টটাকে মার্কেটিং করব, বা আমাদের গিগটাকে মার্কেটিং করব। পাশাপাশি আমরা অন্যান্য কাজ শিখবো, কারণ আমরা যে একদিনেই আমাদের ফাইবার অ্যাকাউন্টটাকে বা আমাদের ফাইবার গিগটাকে যে র্যাঙ্ক করতে পারবো এরকম কিন্তু না। তো যার কারণে আমাদের যদি অ্যাকাউন্টে থাকে, প্রতিদিনই আমরা এখান থেকে কিছু কিছু কাজ করলাম, এবং দেখা যাচ্ছে আমাদের নতুন নতুন কাজগুলো আমরা শিখলাম, এবং যদি আমাদের মনে হয় যে হ্যাঁ আমরা এই কাজটা এখন ফাইবারে সেল করতে পারবো, তাহলে ওই সার্ভিসটা আমরা ফাইবার গিগ হিসেবে ইনক্লুড করে দেব। আচ্ছা, তো আপনাদেরকে সম্ভবত ফাইবার সম্পর্কে একদিন বলেছিলাম যে আপনারা যদি ফাইবার অ্যাকাউন্টকে বা আপনাদের ফাইবার অ্যাকাউন্টকে যদি আপনারা একটা দোকানের সাথে তুলনা করেন, যে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট একটা দোকান, আর এই দোকানের যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ফাইবারের গিগ। অর্থাৎ আপনি এখানে সর্বোচ্চ 7টা জি প্রোডাক্ট স্যার রাখতে বলছিলেন। পারবেন। হ্যাঁ, এই বিষয়টা আপনাদেরকে বলেছিলাম যে আপনি এখানে সর্বোচ্চ 7টা গিগ পাবলিশ করে রাখতে পারবেন এট এ টাইম। আচ্ছা, আর ফাইবার সম্পর্কে একটু, ফাইবারের ইতিহাস সম্পর্কে একটু বলি, বা আপনারা এটা গুগল সার্চ করলেও পেয়ে যাবেন। তারপরে একটু একবার বলি যে ফাইবার নরমালি 2010 সালে প্রতিষ্ঠিত করা হয়। এটা তখন মূলত ইউএসএ তেই ওরা সার্ভিসগুলো সেল করতেছিল, এবং ওখানকার বায়ার এবং ওখানকার সেলাররা মিলেই এই ফাইবারটাকে চালাচ্ছিল। তো পরবর্তীতে ফাইবার যেটা হয় যে এটা হচ্ছে 2010 এর আগের ঘটনা। পরবর্তীতে 2010 সালে ফাইবারকে হচ্ছে সম্ভবত ইসরায়েলের একটা কোম্পানি কিনে নেয়। এরপরে দেখা যাচ্ছে যে সেখান থেকে তারা আরো এই সার্ভিসটাকে আরো ডেভেলপ করে, আরো এখান থেকে অনেক কাস্টমার গ্রো করে, এবং দেখা যাচ্ছে যে এখানে প্রচুর বায়ার এবং সেলার আসে। একটা যেটা বিষয় যে এখন কিন্তু ফাইবারে প্রায় 300টার উপরে সার্ভিস সেল হয়। 300টা ক্যাটাগরির সার্ভিস এখানে সেল হয়, মিনিমাম 300টা। এর বেশি আরো, মানে প্রতিদিন আরো ক্যাটাগরিগুলো বাড়তেছে, তাদের বিজনেসটা আরো অনেক বড় হচ্ছে। তো ফাইবারে যদি আমরা এখানে ফাইবার যদি জয়েন করি, বা আমরা যদি ফাইবারে কাজ করতে চাই, তো তাহলে কিন্তু আমাদের জন্য এটা একটা অনেক বড় অপরচুনিটি, কারণ এখানে প্রায় 300টার উপরে ক্যাটাগরি। তো আপনারা যদি একটা ক্যাটাগরিতেও যদি স্পেশালিস্ট হতে পারেন, বা আপনারা যদি অনেক ভালো কিছু শিখতে পারেন, তাহলে সেটা আপনার জন্য অনেক বড় একটা সুবিধা হবে। তো এইটাও একটা ফাইবারে আসার একটা অনেক বড় কারণ, যে ফাইবারে আসলে এখানে ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি, আপনি চাইলেই অনেক সেক্টরে কাজ করতে পারেন। আপনারা যদি ফাইবার নিয়ে রিসার্চ করেন, বা ফাইবার নিয়ে যখন আপনারা সার্চ করে দেখবেন, দেখবেন যে এখানে একটা এরকম সার্ভিসও আছে যে কেউ আপনার জন্য তাবিজ সেল করতেছে। তাবিজ কেউ একজন ফাইবারে গিগ ক্রিয়েট করে রাখছে, সে বলতেছে আই উইল প্রে ফর ইউ। তো দেখেন এই ধরনের সার্ভিস কিন্তু ফাইবারে আছে, আপনারা সার্চ করলে দেখবেন, বা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। আচ্ছা, তো আমরা ওই ধরনের হ্যাঁ, ওই ধরনের ফালতু সার্ভিস আমরা সেল করবো না। আমরা যেটা জেনুইন, বা যে সার্ভিসগুলো আসলেই এখানে প্রোভাইড করা যায়, বা অনেক দিন যাবত এখানে আমরা সেল করতে পারবো, এই ধরনের সার্ভিস বা এই ধরনের কাজগুলো আমরা শিখবো। আর আমরা অবশ্যই কাজ শিখবো, এবং কাজের পাশাপাশি স্কিল ডেভেলপ করব, এবং অবশ্যই এখান থেকে সেল করতে হবে। কারণ আপনি অনেক ভালো একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কিন্তু কেউ এটা জানলো না, তাহলে আপনার সার্ভিসটা সেল হবে না। অর্থাৎ আপনার যে আউটকামটা, এইটা আসলে কোনো কিছুতেই আসলো না, বা আপনি আসলে শো করতে পারলেন যে হ্যাঁ আমি আসলে এখান থেকে এই আউটকামটা নিয়ে আসছি। তো অবশ্যই আপনাকে কাজও জানতে হবে, আপনার প্রচারটাও আপনাকে চালাতে হবে। আচ্ছা, আর যে বিষয় আর কি বলবো ফাইবার সম্পর্কে, এই তো আরো হচ্ছে যে বিষয়টা, যে ফাইবারে যখন যে গিগটা আছে, এটা হচ্ছে আপনাদের সার্ভিসকে রিপ্রেজেন্ট করে। আর ফাইবারে একটা বিষয় যে আপনারা হয়তো অনেকেই গ্রাফিক্স জানেন, কেউ হয়তো ওয়েব ডেভেলপমেন্ট জানেন, আবার দেখা যাচ্ছে কেউ হয়তো ডিজিটাল মার্কেটিং শিখতেছেন। তো এই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, যে একটা প্রোফাইল বা একটা গিগ, বা একটা প্রোফাইলে একই ধরনের গিগ থাকাটাই সবচেয়ে বেটার। আপনি একটা প্রোফাইল থেকে ডিজিটাল মার্কেটিং করতেছেন, বা দেখা যাচ্ছে যে ডেটা এন্ট্রি কাজ করতেছেন, একটা প্রোফাইল থেকেই লোগো ডিজাইন করতেছেন, আবার দেখা যাচ্ছে যে একটা প্রোফাইল থেকেই ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতেছেন। এটা আসলে খুব একটা ভালো দেখায় না, বা দেখা যাচ্ছে যে খুব ভালো একটা আউটপুট বা ভালো একটা রেজাল্ট এখান থেকে আসে না। তো যার কারণে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যে কাজটাই করেন, আগে আপনাদের ফোকাসটাকে ফিক্স করেন, এবং সেই অনুযায়ী আপনারা কাজ করা শুরু করেন। আচ্ছা, আপনার প্রোফাইলটা আসলে বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই যে আপনি কাজ আসলে পারেন কি কাজ আসলে পারেন না।
তো যার কারণে ক্লায়েন্ট অনেক সময় আপনাদেরকে বিশ্বাস করতে চায় না। তো এই যে একটা আমি যে ডেটা এন্ট্রি লিখে যে সার্ভিসটা সার্চ দিলাম, দেখেন এনার প্রোফাইল বা দেখাচ্ছে যে এই গিগটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই প্রোফাইলটা বা এই যে প্রোফাইলের মালিক বা ইনি যে সার্ভিস সেল করতেছে, ইনি কিন্তু আসলে ভ্যালিড বা দেখাচ্ছে ইনি প্রচুর সার্ভিস সেল করেন বা ইনি কাজগুলো আসলে পারেন। তো এটা আমরা কি দেখে বুঝতেছি একটু বলেন তো? স্যার রেটিং দেখে প্লাস কাজের যে কয়টা কাজ উনি করেছেন সেটা দেখে। আচ্ছা, তার রেটিং এবং তার কাজের যে রিভিউ গুলো আছে এইগুলো দেখে আমরা আসলে বুঝতে পারি যে এই প্রোফাইলটা বা এই প্রোফাইলের যে মালিক বা যিনি সার্ভিস সেল করতেছেন উনি আসলেই সার্ভিস সেল করতে পারেন এবং উনি আসলেই কাজটা জানেন, বা অনেকেই ওনার কাছ থেকে সার্ভিস দিয়ে স্যাটিসফাইড হয়ে ওনাকে 5 স্টার রেটিং দিছে, তাই না? জি স্যার। জি। তো প্রথমে যখন প্রাথমিক অবস্থায় আপনারা যখন কাজ সেলার গেছে। হ্যাঁ, তো আপনারা যখন প্রাথমিক অবস্থায় কাজ পাবেন না বা দেখা যাচ্ছে কোনো কাজ করার অভিজ্ঞতা যখন আপনাদের থাকবে না, তখন আপনাদের প্রোফাইলে কিন্তু এরকম 5 স্টার রেটিংও থাকবে না, কয়টার রিভিউ আছে এইটাও শো করবে না। তো তখন কেউ যদি আপনার প্রোফাইলটা দেখে, সে আলটিমেটলি ধারণা করেই দিবে যে এই ব্যক্তি আসলে কাজ হয়তো পারে না, বা দেখা যাচ্ছে এই ব্যক্তি হয়তো নতুন আসছে, সে আসলে কনফিউজ থাকবে যে আপনি কাজটা তাকে করে দিতে পারবেন কিনা বা আপনি তাকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন কিনা। আচ্ছা, তো যার কারণে প্রথম কাজটা পাওয়া সবচাইতে কঠিন হয়। আপনারা যখন ফাইবার নিয়ে যখন মার্কেটিং করবেন, অনেকেই দেখা যাচ্ছে ফাইবারে দিনের পর দিন বা রাতের পর রাত জেগে আপনারা মার্কেটিং করতেছেন, কাজ করতেছেন, কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসতেছে 0। এই টাইমটা হবে আপনাদের জন্য সবচাইতে কঠিন সময়। আপনাদেরকে এটার জন্য প্রস্তুত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। আর এখান থেকে দেখা যাচ্ছে যে প্রথমে কাজগুলো নিয়ে আসার জন্য আপনাদেরকে প্রচুর প্রচুর পরিশ্রম করে যেতে হবে। দেখা যাচ্ছে একটা বা দুইটা কাজ যখন আপনারা করে ফেলবেন বা একটা বা দুইটা রিভিউ যখন আপনাদের প্রোফাইলে চলে আসবে, তখন কি হবে যে ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ আপনি আসলে কাজ করেছেন বা আপনি কাজগুলো পারেন। তখন ইনশাল্লাহ আর কাজ পাইতে আপনাদের প্রবলেম হবে না। তখন বায়ার আপনাদের প্রোফাইল দেখলে অ্যাটলিস্ট ট্রাস্ট করবে যে হ্যাঁ এই ব্যক্তি কাজ পারে, কাজ করেছে। তো যে বিষয়টা মূল যে বিষয়টা বলছিলাম যে আপনাদেরকে প্রথম কাজটার জন্য অনেক ধৈর্য ধরতে হবে, অনেক পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে মার্কেটিং করে যেতে হবে। দেখা যাচ্ছে 10 দিন 12 দিন 15 দিন আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করে প্রথম কাজটা হাসিল করতে হবে, এরকম একটা বিষয়। তো অনেকেই হয়তো ভাবতেছেন যে আমি সব ধরনের সার্ভিস এখানে সেল করব, দেখা যাচ্ছে 7টা 8টা 10টা এরকমের ক্যাটাগরিতে আমি অনেক সার্ভিস সেল করব, কিন্তু আসলে খুব টাফ। আপনারা হয়তো দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে বুঝতে পারতেছেন না। তো যখন একদম রিয়েলি ফাইবারে যখন আপনারা মার্কেটিং করবেন বা ফাইবারে যখন কাজ করতে যাবেন, তখন এই বিষয়গুলো আরো অনেক ক্লিয়ার হবে আপনাদের। আর প্রবলেম হলে তো হেল্প করার জন্য আমি আছি, সমস্যা নেই। এটা এরকম দাঁড়াইছে স্যার। হ্যাঁ, বিষয়টা আসলে এরকমই। আপনি অনেকটা সুন্দরভাবে গুছায় বিষয়টা বলছেন যে ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড। তো দেখা যাচ্ছে কোথাও চাইনিজ প্রোডাক্ট, কোথাও হচ্ছে ধরেন আমেরিকান ব্যাকের বা অ্যাপেলের যে প্রোডাক্ট, এই ধরনের কিছু বিষয় কিন্তু এখানে চলে আসে। আচ্ছা স্যার, আমি একটা কোশ্চেন করতে পারি? জি তানভীর বলেন। স্যার, কোশ্চেনটা একটু আউটসাইডেড হইলে পরেও মানে একটু ইয়ে আছে, সেটা হচ্ছে যে স্যার আমি ব্যক্তিগতভাবে কিছু কাজ হচ্ছে একটু টার্গেট নিয়ে বা হচ্ছে একটা গোল সেট করে সেটা করতে পছন্দ করি। আচ্ছা তো স্যার মেইনলি যে একটা তো ফাইবারের ব্যাপারে বা ফ্রিল্যান্সিং যেটা আমরা শুরু করতেছি প্রফেশনালি, তো এখান থেকে হচ্ছে আমাদের কেমন একটা টার্গেট বা এমন একটা গোল থাকলে পরে আমরা বলতে পারি যে না হচ্ছে আমরা এই কাজটা ঠিকভাবে করতেছি, যে আমরা এই মাসে এতগুলো অর্ডার পাইছি বা এতগুলো হচ্ছে আমি মানে আমার ইনকাম আসছে বা অর্ডার পাইছি বা এই ধরনের বিষয়গুলো কিরকম গোল হলে পরে আমাদের জন্য মানে আমরা স্যাটিসফাই হতে পারি, এটা আমার ব্যক্তিগতভাবে করছি। আচ্ছা, এটা আসলে নির্ভর করবে আপনি আসলে কতটুকু পরিশ্রম করতে পারছেন। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় তাদের নির্ভর করবে, কিন্তু স্যার আপনি একটু মানে বলেন, মানে ব্যাপারটা রেকমেন্ডেশন করেন যে এটা। আমি আপনাদেরকে একটা লাইভ একটা এক্সাম্পল দেখাই, দাঁড়ান। আপনারা দেখলে আরো ভালো বিষয়, এই বিষয়টা ভালো বুঝতে পারবেন। স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে ইন্ডিয়ার একজন সেলারকে দেখাবো, দাঁড়ান আমি তার গিকটা একটু দেখি। এই যে দেখেন জয়া93, ইনি একজন ইন্ডিয়ার একজন সেলার। তো এটার গিকটা আমি আপনাদেরকে দেখাই। ইনি একটা সার্ভিস প্রোভাইড করে, সেটা হচ্ছে B2B লিড জেনারেশন, অর্থাৎ বিজনেস টু বিজনেস
ইনফরমেশন কালেকশন বা বিজনেস টু বিজনেস লিড কালেকশন। তো এই কাজটা ইনি করে থাকে। দেখেন উনি কি বলছে যে বেসিক যে ওনার প্যাকেজটা সিলভার প্যাকেজ, ওখানে উনি বলছে আই উইল ডু ওয়েব রিসার্চ অ্যান্ড ডেটা এন্ট্রি 100 টার্গেটেড লিডস। তো 100টা লিড উনি খুঁজে দিবেন, এখান থেকে উনি 4 দিন সময় নেবেন এবং দেখা যাচ্ছে যে $40 উনি চার্জ করবেন। তাহলে দেখেন ওনার বেসিকটা স্টার্টিং এট 40, কিন্তু আসলে কিন্তু প্রাথমিক অবস্থায় ওনার স্টার্টিংটা এমন ছিল না, কারণ উনি অনেকদিন যাবতই কাজ করেন। যখন দেখাচ্ছে যে ওনার হচ্ছে উনি যখন টপ লেভেল দেখাচ্ছে লেভেল 1 সেলারে চলে আসছেন, তখন কিন্তু ওনার এই সার্ভিসের প্রাইসিংটাও কিন্তু উনি ইনক্রিজ করেছেন, তাই না? আচ্ছা, তো যার কারণে আপনারাও কিন্তু পরবর্তীতে যখন আপনারা লেভেল 1 লেভেল 2 সেলার বা দেখা যাচ্ছে টপ লেভেল সেলার হবে, তখন আপনারা প্রাইসিংটাকে ইনক্রিজ করতে পারবেন। দেখেন ওনার যে ডায়মন্ড যে প্যাকেজটা আছে, এটা কত দেখছেন, $380। তো দেখা যাচ্ছে মান্থলি যদি উনি এরকম একটা কাজ করতে পারেন, তাহলে ওনার আর বাকি দেখা যাচ্ছে অনেক কাজের প্রেশার কিন্তু ওনার কমে যাবে। এখন দেখা যাচ্ছে আপনি যদি বেসিকের যদি 50টা বা বেসিকের যদি 10টা কাজ করেন আপনি, তো বেসিকের 10টা কাজ করলে আপনার 10টা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হবে, তারপর তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। এরপরে গিয়ে দেখাচ্ছে যে 10 ধরনের ওয়েবসাইট রিসার্চ করতে হবে এবং তারপর আপনাদেরকে এখান থেকে সার্ভিসটা তাদেরকে প্রোভাইড করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু প্রেশারটা একরকম হবে। আর আপনি একজন ক্লায়েন্টের জন্য প্রিমিয়াম প্যাকেজের একটা $380 কাজ করতেছেন, একজন ক্লায়েন্টের টার্গেট বুঝে নিচ্ছেন, তার কাজ অনুযায়ী তাকে ডেলিভারি করতেছেন, আপনার প্রেশারটা কম হচ্ছে। এইভাবে আসলে আমাদেরকে টার্গেটগুলো ফিক্স করতে হবে, আমাদের প্রাইসিংটাও ফিক্স করতে হবে। যে হচ্ছে যে আমরা পরবর্তীতে আমাদের এই যে বেসিক প্যাকেজ বা স্ট্যান্ডার্ড প্যাকেজ এগুলোর হচ্ছে প্রাইস ইনক্রিজ করতে পারবো কিনা। তো দেখেন ইনার যখন অনেকগুলো সার্ভিস সেল হয়ে গেছে বা দেখাচ্ছে যখন লেভেল 1 লেভেল 2 তে যখন চলে আসছে, দেখাচ্ছে ওনার সার্ভিসের প্রাইসটাও কিন্তু ইনক্রিজ করে দিচ্ছে। তার কারণটা হচ্ছে যে যখন উনি লেভেল 1 সেলার হয়ে গেছেন, তখন সবাই বুঝে গেছে বা দেখাচ্ছে যে কোনো একজন বায়ার বা কেউ যখন ওনার কাছে আসছে, ওই বায়ারটা আসলে বুঝতে পারছে যে ইনি আসলে কাজ পারেন, অর্থাৎ উনি যে এনাকে ট্রাস্ট করতে পারেন, এটা তখন উনি বুঝে গেছেন। তো যার কারণে ওনাকে এই বায়ার বা এই সেলারকে ওই বায়ার অনেক কাজ দিয়েছে এবং দেখা যাচ্ছে যে উনি যখন চিন্তা করলেন যে আসলে তো আমি এখন অনেক কাজ পাচ্ছি, আমার প্রোফাইলটা তো একটু আপডেট হয়ে গেছে, বা এখন আমার প্রাইস রেঞ্জটা একটু বাড়ানো উচিত। তো আপনারা যখন দেখেন আই উইল ডু ওয়েব রিসার্চ আর ডেটা এন্ট্রি 100 টার্গেটেড লিডস, এই সার্ভিসটা যখন প্রাথমিক অবস্থায় কেউ সেল দিচ্ছে বা যাদের প্রোফাইলে আসলে গিগটা মানে গিগের ইমপ্রেশনটা কম, বা দেখাচ্ছে যে যারা হয়তো লেভেল 1 সেলার না, তারা দেখেন যে এরকম 100টা করে লিড তারা হয়তো খুব বেশি হলে $5 বা $10 সেল করতেছে। তো আপনারা যখন আপনাদের লেভেলটা যখন আপ হবে বা সেলারের লেভেলটা যখন আপ হবে বা আপনারা যখন অনেক কাজ পাবেন, রিভিউ পাবেন, তখন আপনারা আপনাদের প্রাইস রেঞ্জটাকেও বাড়াতে পারেন, সমস্যা নেই। তখন আপনাদের সেলগুলোও হবে এই কারণে যে ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করে এবং আপনি এখানে দেখেন টপ লেভেল সেলার বা টপ রেটেড সেলার, এটা হচ্ছে এখানে ভেরিফাইড। তো যে কেউ আপনার কাছ থেকে সার্ভিস দিতে আসলে দেখা যাচ্ছে যে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা নাই, যার কারণে ইনি অনেক কাজ পান এবং সেই সুযোগে উনি ওনার কাজের চার্জটাও কিন্তু অনেক বৃদ্ধি করে ফেলেন। এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম আসলে সবার আগে। একটা কোশ্চেন ছিল, ছোট্ট একটা কোশ্চেন স্যার। এই যে আমাদের যে প্রোফাইল পিক গুলো দেওয়া আছে স্যার, কেউ অনেকে দেখা গেছে যে ফর্মাল পিক ইউজ করছেন, কেউ আবার মানে যার যেটা ভালো লাগছে এরকম পিক দিচ্ছেন। আসলে আমাদের আসলে কোনটা আসলে বেটার আসলে? আচ্ছা, একদম যে ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন এখানে একজনকে দেখলাম একটু আগে, আপনি স্যার যেটাতে গেছিলেন যে গিকটা ওপেন করছেন ওটা তো দেখেন স্যার, তো ওটাতে এটা দেয়া আছে, এই যে ওই যে হ্যাঁ ওনার যে আছে এখানে কিছু বিষয় আছে, এটা একটু পরে বলছি। আচ্ছা, এই যে দেখেন ইনি যে একদম ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে ওনার জন্য যে একদম সুন্দর মানে একদম ফর্মাল একটা ইমেজ দিতে, এরকম আসলে দিতেই হবে তা কিন্তু না। যাতে এমন একটা ইমেজ আপনারা দিবেন যে ক্ষেত্রে আপনাদের পেজটাকে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই যে দেখেন সম্ভবত, আচ্ছা আপনারই যে ছবিটা দেওয়া আছে এটাতে কিন্তু আপনাকে সুন্দরভাবে রিকগনাইজ করা যাচ্ছে বা আপনার পেজটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো আপনি এই ছবিটা আপনি ইউজ করতে পারেন। একদম যে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে ওই ধরনের ফর্মাল ছবি ইউজ করতে হবে তা কিন্তু একদম ম্যান্ডেটরি না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এই যে ইমেজগুলো এই যে এখানে, এটা না স্যার ওই যে অনেকে যে প্রোফাইলের পিকটা গিগে আসলে দিবেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা অনেকে ইউজ করে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আচ্ছা, মোহাম্মদ মাসুদের প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু নতুন থেকে শুরু করবেন,
তখন অবশ্যই আপনাকে আবার প্রথম থেকেই শুরু করতে হবে। স্যার উনি মনে হয় নাই, বের হয়ে গেছে। আচ্ছা অ্যান্সারটা দিয়ে দিই, যেহেতু অ্যান্সারটা স্ক্রিনে আছে, অনেকেরই প্রশ্ন থাকতে পারে এটা। তো যে বিষয়টা হচ্ছে যে অ্যাকাউন্ট যখন আপনি নতুন করে ক্রিয়েট করবেন, আপনাকে আবার প্রথম থেকে বা শুরু থেকে ওই কাজগুলোই করতে হবে। তো আপনি একটা প্রোফাইল বা একটা গিগকে আপনি ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে বিল্ড করবেন। আপনি যদি 2 মাস পর সেই গিগটাকে ডিলিট করে দেন, বা যদি ওই অ্যাকাউন্টটাকে যদি ডিসেবল করে দেন, তাহলে তো আপনার কোনো ডকুমেন্ট আর থাকলো না। তখন পরবর্তীতে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আবার ধীরে ধীরে ওই প্রথম থেকে আপনাকে গিগগুলোকে বা আপনার অ্যাকাউন্টটাকে র্যাঙ্কিং করতে হবে। এটাই আপনাকে প্রথম থেকে আবার ওই কষ্টগুলো করতে হবে। র্যাঙ্ক বা গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে বা অ্যাকাউন্ট র্যাঙ্কিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে প্রচুর। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা গতদিন তানভীর আমাকে এই শীটটা পাঠাইছিলেন এবং উনি এই ডেটাগুলো কালেক্ট করছেন। তো এখানে কিছু ছোটখাটো কিছু ইস্যু আছে, বা দেখা যাচ্ছে ডেটা স্ক্র্যাপারটা যেটা আমরা ফ্রিতে ইউজ করি, দেখা যাচ্ছে অনেক সময় অনেক আননেসেসারি ডেটা ওখানে ওভারলেপ হয়ে যায়, বা দেখা যাচ্ছে অনেক সময় আনওয়ান্টেড কিছু ডেটা আমাদের ওখানে চলে আসে। তো আমরা এগুলো একটু ম্যানুয়ালি ফিক্স করতে হবে আমাদেরকে অবশ্যই। তাছাড়া আসলে ফ্রিতে আসলে কতটুকু সার্ভিসই আর পাওয়া যায়, বা দেখা যাচ্ছে যে কতটা সার্ভিসের কোয়ালিটি আর বেটার হয়। তো ম্যানুয়ালি যদি আমরা বিষয়গুলো হ্যান্ডেল করি, তাহলে আমাদের জন্য একটু প্রবলেমটা সলভ হওয়ার মানে সম্ভাবনাটা অনেক বেশি। তো তানভীরের যে প্রবলেমটা হয়েছে যে এই যে এখানে কিছু গার্বেজ ভ্যালু বা কিছু এক্সট্রা কিছু তথ্য বা ডেটা চলে আসছে। তো তার মধ্যে যেটা হচ্ছে এই যে ফোন, ইমেল, ওয়েবসাইট, এটা মোটামুটি অনেকগুলো কলামেই বা দেখা যাচ্ছে বেশ কিছু কলামেই চলে আসছে। তো এটা আসলে তানভীর চাচ্ছে যে এই তানভীর এটা ফিক্স করবে। আচ্ছা তো এটা আমি করে দিচ্ছি, যে সহজ যে উপায়টা, জাস্ট সিম্পলি কন্ট্রোল এফ চেপে এখান থেকে সার্চ করবেন। আচ্ছা সার্চ যদি নাও করতে পারেন, তো সেক্ষেত্রে সবচাইতে ভালো বিষয় যেটা হচ্ছে যে এক্স্যাক্টলি যেটাকে আপনারা ভ্যানিশ করতে চাচ্ছেন সবগুলো কলাম থেকে, ওইটাকে জাস্ট সিম্পলি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর কন্ট্রোল এফ চেপে এখান থেকে সার্চ বারটাকে আপনারা ওপেন করবেন। কন্ট্রোল এফ এ চাপার পর এখানে দেখেন যে রিপ্লেস একটা অপশন আছে, রিপ্লেসে এসে আপনারা যেটাকে ভ্যানিশ করতে চাচ্ছেন সেটাকে জাস্ট এখানে দিয়ে দিবেন, এবং যার সাথে ভ্যানিশ করতে চাচ্ছেন সেটা তো আসলে কিছুই না, অর্থাৎ আমরা জাস্ট ওখান থেকে মুছে ফেলতে চাচ্ছি। তো জাস্ট ওখানে কিছু না লিখে এখানে দেখেন যে রিপ্লেস অল অপশনটা আছে, ক্লিক করবেন, দেখবেন যে সবগুলো থেকেই ডেটাগুলো চলে যাবে। আচ্ছা একটু রিপ্লেস করতে একটু টাইম নিবে। আচ্ছা নট রেসপন্ডিং বলতেছে, অনেকগুলো ডেটা আছে তো একটু সময় লাগতে পারে। আচ্ছা তারপর বলতেছে অল ডান, উই মেড 183 রিপ্লেসমেন্টস। আচ্ছা তারপরে আমরা আশা করতে পারছি যে সবই চলে গেছে। তো এখন আমরা একটা বিষয় ইনশিওর করব যে আসলে সবগুলো গেছে কিনা। আমরা এখান থেকে যে ফাইন্ডে এই ফোনটা দিব, যে ফাইন্ড নেক্সট বা ফাইন্ড অল, এই অপশনটাতে ক্লিক করব। দেখেন এখানে একটা ম্যাচও পাওয়া যায় না, তার মানে আমাদের ওই ইনফরমেশনটা চলে গেছে, বা আমাদের যে গার্বেজ ভ্যালুটা ছিল ওটা ওখান থেকে চলে গেছে। আচ্ছা এরপরে আমরা আরেকটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ইমেল। আচ্ছা সেম ওয়েতে জাস্ট এখান থেকে রিপ্লেস অল, দেখেন যে ওই ডেটাগুলো বা যে ভ্যালুগুলো এক্সট্রা ছিল ওগুলো চলে যাচ্ছে। আচ্ছা 183। আর একটা কিছু কিছু জায়গায় আছে কিছু জায়গায় নাই, সেটা হচ্ছে এই যে ওয়েবসাইট বা এইটা। আচ্ছা তিনটাকে একবারে ধরে করলে মেবি হবে না, তাই না? ওখানে মাঝখানে স্পেস আছে তো খুঁজে পাবে না। ওকে স্যার। স্যার আরেকটা বিষয় ছিল যে হচ্ছে আমি ডাটাটা তো আমি করছি হচ্ছে এক্সেল, এটাকে কি বলে, মাইক্রোসফট এক্সেল এ করছি। তো স্যার আমি চাচ্ছিলাম যে এই সেম জিনিসটাকে আমি হচ্ছে গুগল মানে স্প্রেডশিট যেটা, এটাতে কনভার্ট করে নিব। মানে গুগল স্প্রেডশিটে করে সেটাকে কিন্তু এক্সেল এ করা যায়, ডাউনলোড করা যায়, কিন্তু স্যার এক্সেল থেকে গুগল স্প্রেডশিটে কোনোভাবে কি ডাটাটা নেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, শুধু জাস্ট আপনি ওখান থেকে আপলোড করে দিবেন তাহলেই হয়ে যাবে। স্যার আপলোড করলে সেটা কি গুগল স্প্রেডশিটে যাবে? আচ্ছা দেখে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আমাদের অথবা তানভীর ভাই পুরোটা সিলেক্ট করে স্প্রেডশিটে আপনি হচ্ছে পেস্ট করে দিবেন,
তাহলেও হয়ে যাবে। একদম সেম, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম আর কি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। ঠিক স্যার আছে। যে হচ্ছে এই যে নাম্বারগুলো আছে, যেমন প্রথমে আছে 02886, তারপরে হচ্ছে 4, এগুলাকে ডিলিট করতে গেলে তো একটা একটা করে ডিলিট করতে হবে। হ্যাঁ, এগুলোকে ডিলিট করতে গেলে একটা একটা করে করতে হবে, কারণ তো এখানে তার আসলে থেকে সবগুলোই আলাদা আলাদা। জি স্যার, তো সেজন্য তো স্যার তার থেকে ভালো সিস্টেমটা হচ্ছে যে এফএক্স, আমরা একটাতে ক্লিক করে এফএক্স এ যে এখান থেকে ডিলিট করে দিলে তো হয়ে গেল, তো এর থেকে কষ্ট করতে হবে। হ্যাঁ, তা তো একটু ম্যানুয়ালি আপনাকে ডেটাটাতে একটু ম্যানুয়ালি সাজাতেই হবে, তাছাড়া আসলে ক্লায়েন্ট তো আপনাকে দিছে এই কাজগুলো করার জন্যই, তাই না? এফএক্স যেটা স্যার আছে না স্যার, ওখানে যদি আমি ইয়া করি তাহলে ওখান থেকে যদি একটা একটা করে ডিলিট করে দিই সবগুলো একবারে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইগুলো করতে পারেন, সমস্যা না, যেহেতু একটু ম্যানুয়ালি বা প্রাথমিক অবস্থায় আপনারা কাজগুলো করতেছেন, তো চেষ্টা করেন ম্যানুয়ালি করার, তাহলে আপনাদের জন্য শিখতেও সুবিধা হবে বা অনেক কিছু শিখতেও পারবেন। জি বলেন। স্যার হচ্ছে ওই যে যেমন আমাদের হচ্ছে স্টেটের যে শর্ট নেম গুলো আছে এবং পাশে হচ্ছে জিপ কোড গুলো আছে, আমি যদি এটাই স্যার হচ্ছে স্টেটের মধ্যে দিয়ে দিই তাহলে আসলে কি কোনো প্রবলেম হবে স্যার? আমার একটু অ্যাসাইনমেন্টে যদি একটু দেখতেন তাহলে একটু বুঝাইতে পারতাম স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু তানবীরেরটা শেষ করি, যে তানবীর এই প্রবলেমটা সলভ হয়েছে তানবীরের? জি স্যার, সলভ হয়েছে। খালি জাস্ট ওই ইয়াটা চেঞ্জ করা কিভাবে করে, মানে হচ্ছে এই রোটা কলামটা চেঞ্জ করে মানে রিপ্লেসমেন্ট, আচ্ছা মানে এটা, এটা সিটা বি এর জায়গায় বিটা সি এর জায়গায়। আচ্ছা আচ্ছা, এটা আপনারা রিপ্লেস করতে চাচ্ছেন তাই না? অর্থাৎ বি কে সি এর জায়গায় সি কে বি এর জায়গায়, এটা তাই না? এটা রিপ্লেস করতে যাচ্ছেন। জি স্যার। আচ্ছা, এটা আপনারা জাস্ট কপি করেও এখানে দিতে পারেন, আবার দেখাচ্ছে যে ড্র্যাগ এর একটা অপশন আছে, কিন্তু ড্র্যাগ এর অপশনটা আমি এখন দেখছি না কেন জানি। এখানে ড্র্যাগ করে নিয়ে গেলে দেখাচ্ছে যে অর্ডারটাকেও চেঞ্জ করা যায়, তো আসলে দেখি একটু, কোথাও একটা অবশ্যই আছে। আচ্ছা, অত যদি ওইটা যদি অপশনটা যদি না পান, জাস্ট এই কলামটাকে কপি করে এখানে একটা ইনসার্ট একটা কলাম করে দেখেন, এই যে ইনসার্ট অপশন আছে। আচ্ছা, এটা লেফটে অটোমেটিক চলে গেছে, জাস্ট এই কলামটা নিয়ে গিয়ে আপনারা জাস্ট ওখানে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে নাম্বার, নামের আগে যে কোম্পানির নামের আগে নাম্বার গুলা, যেমন এই সিরিয়াল নাম্বার যেটা, হ্যালো, সেনসিটিভ এবং ফাইবার আপনাদেরকে অনেক সুন্দরভাবে মডারেট করে, কারণ এখানে একটা পেমেন্টের বিষয় আছে, টাকা পয়সার বিষয় আছে, এখানে স্ক্যাম হওয়ার বিষয় আছে, আইডি হ্যাক হওয়ার বিষয় আছে। তো অনেকেই চেষ্টা করে যে তাদের প্রোফাইলগুলোকে পাবলিকলি সবার সামনে প্রমোট না করতে, বা দেখা যাচ্ছে আপনি হয়তো দেখে বুঝবেন না যে এটা কার প্রোফাইল এরকম। তো তারা যদি তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বা দেখা যাচ্ছে যে নিজেদের যদি ডিফেন্সের কারণে তারা যদি ওইটা শেয়ার না করে, সেক্ষেত্রে তারা নাই করতে পারে। আর আপনার যে বিষয়টা, যে আপনার যদি প্রোফাইলটা ভ্যালিড হয় বা আপনি যদি কোনো স্ক্যাম করে না থাকেন বা দেখা যাচ্ছে কোনো যদি প্রবলেম না থাকে বা ভেরিফিকেশনের ক্ষেত্রে যদি সব ধরনের ডকুমেন্টস আপনার কাছে থাকে, তাহলে আপনি আপনার প্রোফাইলটাকে শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা আচ্ছা, রোকসানা রুকু বলেছিলেন যে আমরা কি বিষয়ে কথা বলছিলাম? স্ক্রিনে শেয়ার হইছে। না তপু, আপনার স্ক্রিন শেয়ার হয়নি। তো আমরা হচ্ছে ফাইবারের এবং কিছু অন্যান্য কিছু যে সাইট আছে, বা ফাইবার না সরি, অন্যান্য যে কিছু সাইট আছে, যেমন ধরেন সার্ভে সাইট বা বলে যে ক্লিক করে টাকা উপার্জন করুন, হ্যান ত্যান, এগুলো এগুলো সম্পর্কে কথা বলছিলাম, যে ওগুলোতে আসলে বিশ্বাস করার দরকার নেই। আসলে ক্লিক করে টাকা হয়তো আপনি হয়তো 2-1 দিন উপার্জন করতে পারবেন, কিন্তু পরবর্তীতে গিয়ে ওই কাজটা আর চলবে না, দেখা যাচ্ছে ওই সাইটটাই বন্ধ হয়ে গেছে, বা আপনি যে রেজিস্ট্রেশন ফি দিয়ে ওখানে রেজিস্ট্রেশন করছেন ওইটাই দেখবেন যে গায়েব হয়ে গেছে। তো ওগুলোতে আসলে বিশ্বাস করা উচিত না। আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি পরিশ্রম করবেন, আপনি ভ্যালিড ওয়েতে আর্নিং করবেন, তাহলে বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে, এটা আমার ঠিক, এখন আমার আর্নিংটাও ঠিক আছে, এই পন্থাটাও ঠিক আছে। এখন আপনি শুধু ক্লিক করতেছেন আর টাকা আর্নিং করতেছেন, এটা হয়তো 2 দিন চলবে, 5 দিন চলবে, 10 দিন চলবে, তারপর আর চলবে না। তো এইরকম কাজ করে অনেকেই নিঃস্ব হয়ে গেছে, বা দেখাচ্ছে যে অনেকেই এইরকম কাজগুলো থেকে মানে টাকা পয়সা অনেক লস করে ফেলছে। তো আপনারা এগুলোতে না গিয়ে আপনাদেরকে অবশ্যই এগুলোতে যাওয়া উচিত না, এবং কাজ শিখে সেই কাজগুলোকে সেল করাটাই আপনাদের জন্য সবচাইতে বেশি বেটার। আচ্ছা, মানসী রয় বলেছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কেমন? আচ্ছা একটু শেষ করে নিয়ে মানসীটা, অ্যাফিলিয়েট মার্কেটিংটা অনেক ভালো যদি আপনি করতে পারেন।
কারণ সবটা কাজই অনেক ভালো যদি আপনি ভালোভাবে করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনাদের জন্য একটু টাফ হয়ে যায় বা দেখা যাচ্ছে ইদানিং এসে টাফ হয়ে যায়, কারণ একটা সাইটের প্রোডাক্ট, অর্থাৎ ধরেন অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিয়ে এসে আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করলেন, আপনার ওয়েবসাইট থেকে ভিজিটরদেরকে দেখালেন, তারপর হচ্ছে আপনি ওই প্রোডাক্টটাকে সেল করলেন, দেন ওখান থেকে আপনি একটা কমিশন পেলেন। ইটস এ হিউজ মানে প্রসেস। আর আপনাকে অবশ্যই এখানে অনেক পরিশ্রম দিতে হবে, অনেক সময় দিয়ে আপনাকে এগোতে হবে, আপনার ওয়েবসাইটটাকে বিল্ড করতে হবে, আপনার সব কিছুকে ডিজাইন করতে হবে, আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে হবে, আপনাকে প্রচুর পরিমাণ এসইও করতে হবে, মার্কেটিং করতে হবে, বিভিন্ন জায়গায় লিঙ্ক পোস্ট করতে হবে, ব্যাক লিঙ্ক করতে হবে, বিভিন্ন কিছু করতে হবে। তার পরবর্তীতে গিয়ে সেল হবে কিনা এটা আছে পরের বিষয়, তারপর আপনি কমিশন পাবেন। তো এইগুলো স্যার এই ব্যাপারটা আমরা ফেসবুক পেজেও কি করতে পারি না? ফেসবুক প্রোফাইলে বা পেজে? সেটা তো আপনি ডিরেক্ট হ্যাঁ করতে পারেন, এই ক্ষেত্রে এটা আপনাদের জন্য অনেক সহজ হয়। ফেসবুক প্রোফাইল বা আমার একটা কোশ্চেন ছিল যে আপনি আচ্ছা, সবার অনেক কোশ্চেন আর কি, এক এক করে বলেন। আচ্ছা, ইশরাত জাহান রিপা শেষ করেন, তারপর হচ্ছে শাহরিমা বলেন। আচ্ছা তপু, আপনার স্ক্রিনটা কিছুই দেখতে পাচ্ছি না। উনার স্ক্রিনটা জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে আছে, আর কিচ্ছু না। হ্যাঁ সেইটাই। আপনি যে সাইবারের অ্যাকাউন্ট খোলার ব্যাপারে যে কথাটা বলছিলেন, স্যার একটা ল্যাপটপ দিয়ে না হয় একটা অ্যাকাউন্ট খুললাম, কিন্তু স্যার সেই ক্ষেত্রে এখন যেহেতু স্যার আমার হল বন্ধ আছে, আমি মেসে আছি, এখন স্যার আমি যদি আমার মেসের রাউটার দিয়ে কানেক্ট করি, পরবর্তীতে কি আমি আমার হল খোলার পরে হলে গিয়ে যে ওইখানকার আমার রাউটারটা আছে ওইটা দিয়ে কি আমি কানেক্ট করতে গেলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কানেক্ট করতে পারবেন। আচ্ছা তপু বসাক, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্যার উপমা নামে একজন আমাদের ক্লাসে হয়তো বা ছিল, উনি কি আপনাকে নক দিছে? আচ্ছা উনি আমার এখানে ক্লাস করতে চাইছিলেন, কিন্তু ওনার কিছু ডিভাইস প্রবলেম বা ইন্টারনেট প্রবলেম বা ওনার একাডেমিক কারিকুলামের কারণে উনি আর কন্টিনিউ করতে পারছেন না, এটা হচ্ছে ওনার প্রবলেম আর কি। দেন চার্জ দেন। আচ্ছা 901001, আচ্ছা 900111 দেন তো দেখি কি আসে। ডাবল ওয়ান। স্যার এরকমটা আমারও হয়েছিল, এই ঠিক সেম এই প্রবলেমটা হয়েছিল আমারও। স্যার 100 মাইল করে দিলে মনে হয় আসবে দিয়ে। আচ্ছা একটু দেখি রেঞ্জটা একটু বেড়ে দেন তো দেখি, ওখানে 25 মাইলস দেওয়া। এগুলোতে রেঞ্জ বাড়িয়ে দিলেও আসে না, দেখেছি আমি। ট্রাই করে দেখি কি অবস্থা। আচ্ছা কেন কাজ করতেছে না? কিন্তু আমাদের কিন্তু স্যার ওই জিপ কোডের আন্ডারে, স্যার ওই জিপ কোডের আন্ডারে হয়তোবা নাই আর কি, আপনি হচ্ছে ওটা চেঞ্জ করে। তবু ভাই ভাই আপনি এই হচ্ছে জিপ আমি কোডের একটা আন্ডারে বলবো। আছে, কিছুক্ষণ আগে আমি আমার স্ক্রিন শেয়ার করে কিন্তু এই জিপ কোডটাই ট্রাই করছি। এই জিপ কোডের আন্ডারে 100 মাইলস যদি দেওয়া হয় তাহলে আপনার 10টার উপরে আছে। হ্যাঁ এটাই, আমরা নিজেরাও কিন্তু ওইটা ট্রাই করে দেখেছি যে এখানে কিন্তু অলরেডি আছে। তো এটা হয়তো আপনার ডিভাইসের কোনো প্রবলেম হতে পারে, বা দেখাচ্ছে যে ডিভাইস থেকে হয়তো ওই সাইটটা ঠিকভাবে লোড নিচ্ছে না, এটা একটা প্রবলেম হতে পারে। কিন্তু আমাদের আর কারোর মনে হয় যে এই প্রবলেমটা হয় নাই, তাই না? হয়েছে কি এরকম? স্যার আমার হয়েছিল স্যার, এই প্রবলেমটা আমার হয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়তো অনেক সময় একটা ট্রাই করুন, 43015 একটা ট্রাই করেন, একটু হওয়ার কথা। আচ্ছা দেখি একটু ট্রাই করেন যে 43015। এটাও যদি না আসে তাহলে বুঝতে হবে যে 100 মাইল দিয়ে দেন। স্যার যাই দেন আসবে না, এখন অন্য সময় ট্রাই করতে বলেন, তাহলে হয়তো বা আসবে। আমার এমনটাই হয়েছিল। আচ্ছা একটা কাজ করেন, আপনার ব্রাউজিং এর হিস্ট্রিটা ক্লিয়ার করে একটু চেক করেন, অথবা অন্য একটা ব্রাউজারে গিয়ে একটু সার্চ করে দেখেন যে সবকিছু ঠিক আছে কিনা। তবু ভাই জিপ কোডটা আমার এখানে কাজ করতেছে স্যার। হ্যাঁ এটা তো আমার এখানে কাজ করছে। এটা অবশ্যই কাজ করবে, কারণ সবগুলো জিপ করে যদি
10টা নাও থাকে, হয়তো 2টা বা 1টা অ্যাটলিস্ট তো আছে। তো আপনারা একটু স্যার মেইনলি হয় কি 2টা বা 1টা থাকলে পরে ওই যে ওই ইয়াটা দিয়ে ইনস্ট্যান্ট গ্রাবার যেটা ওটা দিয়ে স্ক্র্যাপার দিয়ে কাজ করলে 2টা বা 1টা খুব একটা নিতে চায় না, মানে ও দেখতে পায় না, এরকম ব্যাপারটা হয় কি যে দেখতেই পাচ্ছে না 2টা বা 1টা, হ্যাঁ, এরকম অনেক হয়ে সময় যায় মাঝে মাঝে। অনেক সময় এরকম হয়। তো আসলে খুঁজে বের করা কিন্তু পসিবল। আর আমি আপনাদেরকে নাম্বারটা একটু ইনক্রিজ করে দিয়েছিলাম যে 200টা খুঁজতে হবে। তো এর কারণে দেখা যাচ্ছে অনেকেই ট্রাই করেছেন অনেক ভালোভাবে, এবং দেখা যাচ্ছে যে অনেকেই কাছাকাছি রেজাল্ট কিন্তু পেয়ে গেছেন, তাই না? জি স্যার, স্যার পেয়ে আমি গেছি। আমার অ্যাসাইনমেন্টটা আজকে জমা দেব, কালকে জমা দিতে পারি নাই। কেন কেন আজকে কেন জমা দেবেন? কালকে তো দেওয়ার যে কথা স্যার ছিল। মানে আমি ডাটাগুলো নিতে পারতেছিলাম না, আজকে আপনার থেকে প্রবলেমটা ফিক্স করাইলাম, এখন ইনশাল্লাহ আজকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আজকে স্যার আপনি 200টা হচ্ছে ই করতে বলছেন, আমি তো দেরিতে হচ্ছে জয়েন করছিলাম, মেবি এর জন্য শুনতে পাইনি। আর ভিডিওতে হচ্ছে এরকম কোনো কথা ছিল না, এর জন্য আমি 106টা খালি করছি। আচ্ছা, আমি যে ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছিলাম ওখানে কি লেখা ছিল 200? না, ওখানে লেখা ছিল না। জি স্যার 200 লেখা ছিল। স্যার লেখা ছিল স্যার, আচ্ছা তাহলে অবশ্যই ছিল। ডকুমেন্ট ইনস্ট্রাকশনটা, ফাইলের মধ্যে লেখা ছিল আপু। হ্যাঁ আপনি হয়তো ইনস্ট্রাকশনটা একটু খেয়াল ভালো করে করেন নাই। পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই, আমার স্ক্রিনটা তো এখন দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের বিগত দিনের কাজগুলো দেখি আর কোথায় কি প্রবলেম বা কার কি প্রবলেম হয়েছে ওটা একটু আমরা সলভ করার চেষ্টা করি, তাহলে অনেক কিছু সলভ হয়ে যাবে। আচ্ছা অনেকেই দিচ্ছেন ওই, আমাকে একটু দেখেন স্যার একটু। আচ্ছা সবারটাই দেখবো একটু। আমাদের এখানে কি ইনস্ট্রাকশন দেওয়া ছিল এটা একটু দেখি। আর ইনস্ট্রাকশনটা আমারও কমপ্লিটলি মনে না। আচ্ছা বলছে উই নিড সামওয়ান টু কালেক্ট ডেটা ফ্রম ডেটা অফ পিপিএফ ডিলার ফ্রম একটা ওয়েবসাইট দেওয়া আছে, একটা ইউআরএল দেওয়া আছে, ফ্রম ইউএসএ, পুট ডেটা ইন এক্সেল শিট উইথ দ্য ফলোইং ইনফরমেশন উইথ 200 এন্ট্রি। এখানে কমপ্লিটলি একদম স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে 200টা এন্ট্রি এখান থেকে কালেক্ট করতে হবে। এখানে আসলে এক্স্যাক্টলি নাম্বারটা ছিল 100 এন্ট্রিজ, তো আমি এটাকে ইনক্রিজ করে 200 এন্ট্রিজ দিচ্ছি। স্যার আমি ভিডিওটা দেখেছিলাম তো ওইখানে হচ্ছে গোলমাল পাকা ফেলছি, বুঝতে পারছি আমি আমার মিস্টেকটা। ঠিক আছে, সমস্যা নাই। তো এখন যে বিষয়টা যে আমি আপনাদেরকে ইচ্ছা করে এই নাম্বারটা ইনক্রিজ করে দিয়েছি যাতে আপনারা আরো অনেক ভালোভাবে ওই ওয়েবসাইটটাতে সার্চ করেন এবং অনেক ভালোভাবে রিসার্চ করে বা আপনারা শিখতে পারেন এখান থেকে। যার কারণে আমি নাম্বারটা ইনক্রিজ করে দিয়েছিলাম। সমস্যা নাই, আপনারা যে যতটুকু পারছেন আমি সেটাই কনসিডার করতেছি, সমস্যা নেই। আপনারা যে ট্রাই করেছেন, চেষ্টা করে যে ওটাকে বের করার চেষ্টা করেছেন, এটাই অনেক বড় একটা বিষয়। তারপরে আপনাদের মধ্যে শেখার একটা স্পৃহা অবশ্যই আছে। আচ্ছা, কোম্পানি নেম দিতে বলছিলাম, মেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস এন্ড স্টেট। আচ্ছা ঠিক আছে, এটা দেখলাম। স্যার জি আমরা তো হচ্ছে একটা মানে বাস্তবিক লাইভ ওয়ার্ক করলাম মেনলি, তো হচ্ছে একটা কোশ্চেন করা ছিল যেটা আসলে করা উচিত কিনা জানি না, তারপরে করতেছি যে আমরা তো প্রায় 200 ডাটা এন্ট্রি করছি স্যার। মেইনলি যে কাজটা আমরা করলাম এটা তো একটা মানে বাস্তব কাজ, তো স্যার এই কাজটার জন্য যদি মানে এক্স্যাক্টলি কতটুকু পেমেন্ট হওয়া উচিত বা এটার জন্য যে পেমেন্টটা ছিল এটা কতটুকু, এটা যদি আমাকে বেশি শেয়ার করতে আইডিয়া পেতাম আর কি, মেইনলি আচ্ছা আইডিয়াটা নেওয়ার জন্য, আর কোনো রিজন নাই। আচ্ছা এক্ষেত্রে যে বিষয়টা, আপনারা যেহেতু প্রাইমারি এখন কেবল সেলার হিসেবে শুরু করতেছেন, আপনারা এটার জন্য খুব ম্যাক্সিমাম $15 পাবেন। $15? জি। আর যারা হচ্ছে লেভেল 1 বা দেখা যাচ্ছে যে টপ রেটেড সেলার আছে তারা এটার জন্য $50 চার্জ করবে, 50। আচ্ছা এটা যদি ডেটাটা এন্ট্রি আরো কম হয়ে যায়, 100টা বা মেন এরকম হইলে পরে 100টা 50টা এরকম হইলে পরে সেক্ষেত্রে $10 এরকম পাবেন আপনারা, যদি 100 হয়, 100 এন্ট্রিজ হয়। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আর এটা আমি আপনাদেরকে সম্ভবত ফাইবারে যখন ডিসকাস করলাম এবং এই যে এই সেলারের প্রোফাইলটা যখন দেখালাম তখন কিন্তু বললাম দেখেন ইনি 100টা ডেটা দিচ্ছে, 100টা টার্গেট লিড দিচ্ছে $40। তো আপনাদেরকে বুঝতে হবে যখন আপনারা টপ রেটেড সেলার হবেন বা দেখা যাচ্ছে যে যে প্রোফাইলগুলো আছে টপ রেটেড সেলার, এরা কিন্তু তাদের এই যে টপ রেটেড হওয়ার এটার কিন্তু সুযোগ নেয়, অর্থাৎ এদের কিন্তু সবাই বিশ্বাস করে এটার সুযোগ নেয় এবং এরা এখান থেকে অনেক ভালো কোয়ালিটি সার্ভিস দেয় এবং চার্জটাও করে অনেক ভালো, মানে অনেক বেশি আর কি। তো আপনারা যখন লেভেলগুলো আপ হবে আপনাদের, তখন আপনারাও এরকম হাই প্রাইসে বা দেখা যাচ্ছে যখন সেলাররা আপনাদেরকে ট্রাস্ট করবে বা বায়াররা আপনাদেরকে ট্রাস্ট করবে, তখন আপনাদের কাছ থেকে অনেক হাই প্রাইস রেঞ্জে তারা সার্ভিস কিনবে। আচ্ছা কোথায় ছিলাম জানি, হ্যাঁ আমাদের ক্লাস ওয়ার্কগুলো দেখছিলাম। আচ্ছা আওসার আমি প্রথমে আছে একটু দেখি।
আচ্ছা, এই ফাঁকে যদি কারো কোশ্চেন থাকে তো এই ফাঁকে না বলে আপনারা হচ্ছে চ্যাট বক্সে কোশ্চেনগুলো লিখতে পারেন। আমি হচ্ছে ক্লাস ওয়ার্কগুলো দেখে আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেবো। স্যার আপনার ওখানে ক্লাস ওয়ার্ক গুলো কি লেটার ওয়াইজ যায় নাকি হচ্ছে স্যার যে আগে আচ্ছা, এটা এবিসিডি আকারে আসে, যার নাম এবিসিডি আকারে আসে, তাই না? এখানে নরমালি যেটা হয় যে আপনাদের হচ্ছে যে সর্টিংটা যেটা হয় যে আপনাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী এটা এখানে সর্ট হিসেবে আমার কাছে আসে। বুঝতে পারছেন রোকসানা? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে আহসান হাবিব কয়টা এন্ট্রি করছেন একটু দেখি। আচ্ছা, ডেটাটা সম্ভবত এখনো লোড নিচ্ছে, তাই না? হ্যাঁ। আহসান ভাই কি এটা ওই স্প্রেডশিটে করে দিয়েছেন নাকি এক্সেল এর ফাইল দিয়েছেন? এক্সেল এ ফাইল দিয়ে দিয়েছিলাম ভাই। এটা আপলোড করে দিয়েছে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে কাজ করে সেটাকে আপলোড করে দিয়েছে, তাই না? জি স্যার। স্যার এখানে একটা কোশ্চেন ছিল আমার আর কি স্যার। জি বলেন, সমস্যা নেই। স্যার আমি অ্যাড্রেস থাকে যেটা কমার পরে যে আমাদের স্টেটটা লেখা থাকতো, যেমন শর্ট যেটা আমি নিউ ইয়র্কে ধরি নয়, তো এটা যেটা দেওয়া থাকতো ওর সঙ্গে যেটা জিপ কোড লাগানো থাকতো ওটা আমি এক্সট্রাক্টর করে স্টেটের মধ্যেই ওটা ফেলাই দিয়েছি স্যার। যদি আপনি নিচের দিকে একটু সাইডের দিকে স্ক্রলিং করেন দেখতে পাবেন স্যার অ্যাড্রেসের পরে। তো এটা আসলে কি করাটা আমার আসলে ঠিক হয়েছে কিনা, বা আসলে আমি ফুল নেম দিব না এরকমই দিব স্যার, এই জন্য আর কি। তবে এখানে একটা আমি এক্সপিরিয়েন্স পাইছি স্যার, এই .com এর পর অটোমেটিক্যালি ভাবে এটা সিস্টেম করা যায় স্যার। আর এটা আমি আসলে ঘাটতে ঘাটতে আর কি শিখে ফেলছি স্যার। আচ্ছা ঠিক আছে, অনেক আপনারা যখন এই বিষয়গুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন অনেক নতুন নতুন বিষয় আপনারা শিখবেন। জি স্যার। তো এটা আসলে কি বাইরের কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা স্যার, বা এখানে ফুলটাই দিতে হবে কিনা, স্টেটের ফুল নেমটাই? না, স্টেটের ফুল নেমটা দিতে হবে না। স্টেট দেখেন এই যে স্টেট যেটা আপনি দিয়েছেন ভিটি অর্থাৎ ভ্যাটিকান সিটি, ওকে ওকলাহোমা বা এরকম কিছু একটা হয়তো। জি স্যার। আচ্ছা, তো এগুলো আসলে তারা এগুলো আসলে বুঝতে পারে। আচ্ছা, আমরা যদি বাংলাদেশের যারা স্টুডেন্ট বা যারা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট কোথাও বা কোনো ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা পড়ে তাদেরকে যদি আমরা বলি যে HSTU, তাহলে তারা বুঝে যাবে এটা কাকে নির্দেশ করতেছে। যদি বলি যে DU, তারা দেখাচ্ছে যে বাংলাদেশের অনেক মানুষই বুঝবে যে আসলে DU বলতে কি বোঝাচ্ছে, বা JU বা JNU এগুলো বলতে আসলে কি বোঝাচ্ছে। তো ওরা আসলে ওদের যে স্টেটগুলো এগুলোকে তারা অনেক ভালোভাবে চেনে। তো NY বা দেখাচ্ছে যে MN বা দেখাচ্ছে যে ওয়াশিংটন ডিসির যে ইয়েটা আছে এগুলো তারা অনেক ভালোভাবে বোঝে। তো আসলে এগুলো টেক্সাস বা এগুলো তারা অনেক সুন্দরভাবে বোঝে। তো আপনার জিপ কোডটা না দিলেও চলতো, দেখা যাচ্ছে যে স্টেট যেহেতু চাইছে, আর যদি পার্টিকুলারলি যদি জিপ কোডটাও যদি চাইতো একটা কলামে, তো সেক্ষেত্রে আপনারা দিতে পারতেন, সমস্যা ছিল না। জি স্যার। তো জিপ কোডটা স্যার আমি দিলাম এই জন্যই স্যার যে ওটা যদি সে মনে করে যেটা সার্চ করে দেখবে, তাহলে ওই কোডটা লিখে কিন্তু সার্চ করলে সে পেয়ে যাচ্ছে ওই তথ্যটা রাইট কিনা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠিক আছে, এটা আপনি দিয়েছেন, অনেক ভালো হয়েছে। তো সেক্ষেত্রে একটা বিষয় এখানে সুন্দরভাবে যে কলামটা আছে কলামের এখানে লিখবেন যে স্টেট, একটা অবলিক বা একটা স্ল্যাশ দিয়ে লিখবেন যে জিপ, স্টেট এবং জিপ দুইটাই দিছে, ওটা তাহলে আর বুঝতে আরো অনেক সুবিধা অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাই না? জি স্যার। ঠিক আছে। আর আমি সর্বোচ্চ খোঁজার পর স্যার 199টা পর্যন্ত স্যার পাইছি স্যার, তারপরে আর পাই নাই। ভাই যে সিরিয়াল নাম্বারটা কিভাবে করছেন? মানে সব করার পরে আমি সিরিয়াল নাম্বারটা এই কলামটা করি নাই, এটা সিরিয়াল নাম্বারটা কি একবারে কিভাবে করা যায়? এই সিরিয়াল নাম্বারটা ভাই অটো ভাবে করা যায় আর কি। আচ্ছা তানভীর, আমি আপনাকে একটু দেখাই দেই। হ্যাঁ জি স্যার প্লিজ। ওয়ার্ড ধরেন আপনাকে দুইটা একটু লিখতেই হবে। স্যার দুই লেখা লাগবে না স্যার, এক থেকে লিখলেই হবে স্যার। না, তখন ওই যে সবগুলো এক চলে আসবে। আচ্ছা আমি দেখাই দিই, এটাকে জাস্ট সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করবেন। আচ্ছা একটু দেখছেন সবগুলোতে এক চলে আসছে। স্যার আমি এইভাবে করি নাই স্যার, আমি আরেকটা ভাবে করছি স্যার। কিভাবে সেটা? স্যার আপনি ওই যে দুইটা উঠাই দেন,
আর একটাতে সিলেক্ট থাকবে। ও আচ্ছা আচ্ছা, এই ইনক্রিমেন্টের অপশনটা আপনি ওখানে দিয়ে দিয়েছিলেন তাই না, ইনক্রিমেন্ট করে না দিয়েছিলেন। স্যার, আপনি যে ফিল থাকে স্যার, ফিল থেকে সিরিজ করছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা বিভিন্ন পদ্ধতি আছে, সমস্যা নেই। আপনি জাস্ট এখান থেকে এই কাজটাও করতে পারেন, এই যে দুইটাকে সিলেক্ট করলেন, করে এই যে দেখেন এখানে অ্যারোটা যখন আসলো জাস্ট এখান থেকে দিয়ে দেবেন, দেখেন এই যে চলে আসছে, জাস্ট এখানে ধরে ড্র্যাগ করে দিবেন, যতগুলো ফিল্ড আপনার আছে সবগুলো ফিল্ডে ওখানে নাম্বারটা চলে আসবে। তো জি আপনি স্যার, তবে আমি ড্রাগ করে নেই স্যার, জাস্ট আমি একটা সিলেক্ট করছি, ওখানে আমি সংখ্যা লিখে দিছি যে আমি এত পর্যন্ত চাই, তখন ওটা স্যার অত পর্যন্ত অটোমেটিক্যালি চলে গেছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইভাবে করতে হবে। আসলে অনেক পদ্ধতি আছে, আপনারা এখান থেকে যে পদ্ধতিগুলো আপনারা আপনাদের জন্য সুইটেবল হয় আপনারা সেগুলোই অ্যাপ্লাই আর করবেন। এটা স্যার আমি আসলে নিজে নিজে ঘাটতে ঘাটতে আমার হচ্ছে কলমের দিকে যাচ্ছিল, তাই আমি ভাবলাম যে এটা দেখে কি হয়, তো এরকম ট্রাই করে দেখি যে স্যার এটা দিয়ে এটা হয়। হ্যাঁ অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করাটা অনেক ভালো একটা বিষয়, আর ট্রাই করলে আপনারা অনেক নতুন নতুন বিষয় শিখতে পারবেন। জি স্যার। তো এটা আসলে আমিও চাই যে আপনারা অনেক কিছু শেখেন, আমার থেকে বেশি কিছু শেখেন আপনারা। ইনশাআল্লাহ দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনারা যখন অনেক বেশি কিছু শিখবেন, এতে কিন্তু আমাদের ডিরেক্ট কোনো প্রফিট না হলেও কিন্তু ইনডিরেক্ট অনেক প্রফিট আছে। যে জি স্যার, অনেক আমার প্রফিট কোর্স আছে। থেকে, হ্যাঁ আমার কোর্স যখন আপনি করেছেন হয়তো দেখা যাচ্ছে যে আমার নামটা কিন্তু আপনার সাথে সবসময় থাকবে, যে হ্যাঁ কই কোর্স জি করছেন স্যার, এখানে। অবশ্যই থাকবে। হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো আমাদের কাছে খুবই অনুপ্রেরণাদায়ক, এবং আমাদের কাছে এই বিষয়গুলো খুবই ভালো লাগে যে আমাদের একজন স্টুডেন্ট কাজ করছে, বা আমাদের একটা স্টুডেন্ট যখন কাজ পায়, যে ফাইবার থেকে যখন সে একটা $5 হোক মিনিমাম যখন সে কাজটা পায়, আমাদের কাছে খুবই ভালো লাগে যে হ্যাঁ মানে সাকসেসটা মনে হয় যে হ্যাঁ আমরাই সাকসেস হচ্ছে, এরকম একটা বিষয় আমাদের কাছে একটা ফিল হয় আর কি। জি স্যার, এই ডাটাটা স্যার আমি 150টা পর্যন্ত করছিলাম, তারপর আমার মনে হইলো যে আর মনে হয় পাবো না বা আর বোধহয় আসবে না। তো তানভীর ভাই হচ্ছে গ্রুপে কথা হইলো আমাদের ওই যে রাত্রে মিটিং শেষে, তো উনি বললো যে আপনি খোঁজেন আরো পাইতে পারেন। তো আমি পরবর্তীতে ভাবলাম যে আচ্ছা দেখি আর একটু ট্রাই করে, তো দেখি স্যার যে হ্যাঁ আসলে পাচ্ছিলাম। আচ্ছা যেহেতু উনি তানভীর সম্ভবত 180টা কয়টা যদি পাইছে, ওই কারণে উনি 183 পাইছিলেন। হ্যাঁ 83টা 183টা পাইছে, ওই কারণে উনি আপনাকে বলছে যে আরেকটু খোঁজেন তাহলে আপনিও পাবেন, কারণ আপনি তো 150তে থেমে গেছেন। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কাজ করেন আমি এইভাবে। প্রথম দিকে কিছু ভুল করছিলাম আর কি, ওগুলোর জন্য মেনলি আরো কম হয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নেক্সট টাইম আরো বেটার হবে। আচ্ছা ধরনজয়, এটা একটু দেখি। ওইটা আচ্ছা ধরেন যে এরকম একটা বিষয় যে টিন্ট ওয়ার্ল্ড যেটা আছে এটা ক্যালিফোর্নিয়াতে, এদের হচ্ছে একটা হেডকোয়ার্টার আছে, সেখান থেকে তারা সকল ধরনের মেইল বা তাদের হচ্ছে ফোন বা দেখা যাচ্ছে তাদের যে ওয়েবসাইট এগুলো সেখান থেকে কন্ট্রোল করে, এবং তাদের আরো বেশ কয়েকটা শাখা তাদের এই পুরো স্টেটটা জুড়ে ছড়ায় আছে, কিন্তু তাদের আলাদা কোনো মেইল নাই, তাদের আলাদা কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন নাই, কিন্তু শুধু তাদের ফিজিক্যাল লোকেশনটা এটা আলাদা আলাদা আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি সবগুলোই কালেক্ট করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? স্যার বুঝতে পারছি, তাইলে তো স্যার আর প্লাস হয়ে যেত স্যার। হ্যাঁ এইগুলো একটু অ্যাড্রেসটার বিষয়ে খেয়াল রাখতে হবে, বা দেখা যাচ্ছে যে প্রাথমিক অবস্থায় যদি একটা কোম্পানির একই ধরনের মেইল থাকে বা একই ফোন নাম্বার যদি তারা ইউজ করে, কিন্তু ফিজিক্যাল লোকেশনটা কখনোই তাদের এক হবে না। যদি ফিজিক্যাল লোকেশনটা যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনি ওটাকে ইনপুট করতে পারেন। বুঝতে পারছি স্যার, আমি তো 100টার মতো ফালাই দিছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার রিচেকটা একটু দেখায় দেন তো স্যার। কিসেরটা? রিচেক। রিচেক করবেন কিভাবে? হ্যাঁ জি স্যার, সবগুলা সেম হলো কিনা আচ্ছা দেখ, তো স্যার। আচ্ছা আমি বলছিলাম যদি কোনো একটা ফিল্ড মিস হয়ে যায় বা দেখা যাচ্ছে ফোন নাম্বার বা মেইল যদি থাকে, ওই রোটাকে আপনারা ডিলিট করে দিবেন, কারণ ওই রোতে একটা মানে আমাদের একটা ফিল্ড মিসিং, আর আমরা কখনোই ইনঅ্যাপ্রোপ্রিয়েট এবং দেখা যাচ্ছে ইনকমপ্লিট ডেটা আমাদের ক্লায়েন্টকে দিতে পারবো না। জি স্যার। আচ্ছা আমি একটা বিষয় আপনাদেরকে বলি, যে শেয়ার করি, যে আমার প্রিভিয়াস ব্যাচের একজন স্টুডেন্ট, ওই একটা কাজ ওনার ক্লায়েন্টকে আজকে মনে হয় যে 3 থেকে 4 বার সে রিভিশন দিয়ে দিচ্ছে, মানে একটু করে সমস্যা হচ্ছে, আর ওই ক্লায়েন্টটাও আসলে খুবই খুঁতখুঁতে স্বভাবের, একটু সামান্য সমস্যা সে আসলে নিচ্ছে না। তো আমিও বলছি ঠিক আছে আপনি রিভিশন দিয়ে দেন, একটু যেটুকু ক্লায়েন্ট মডিফাই করতে বলে একটু করে দেন। তো কাজটা সম্ভবত আজকে সাবমিট করে দিবে ফাইনালি। তো যে বিষয়টা হয় যে ক্লায়েন্ট যখন আপনাকে টাকা দিয়ে কাজ করে নেবে, সে চাইবে একদম 100% অ্যাকুরেট এবং 100% মানে ভ্যালিড ডেটা।
তো এখানে একটা বিষয় একটু আপনাদেরকে দেখাই দিই যে এই যে ডেটাটা যখন স্ক্রল করছি, আচ্ছা তানভীর এটাতে দেখাই দিই যে ডেটাটা যখন স্ক্রল করছি আমাদের এই যে হেডার সেকশন এটা কিন্তু চলে যাচ্ছে, তাই না? এই যে দেখেন আমরা কিন্তু এখন এসে এখানে আবার খুঁজতে হচ্ছে, আচ্ছা এটা টেলিফোন নাম্বার, এটা তাহলে অ্যাড্রেস, কিন্তু আমাদের যদি এখানে হেডারটা যদি ফ্রিজ হয়ে থাকতো বা ফিক্স হয়ে থাকতো তাহলে কিন্তু আমাদের দেখতে কিন্তু সুবিধা হতো, তাই না? স্যার এটা কিভাবে করে? আচ্ছা আমি দেখাই দিচ্ছি। মানে এই জন্য বলতেছি কারণ সত্যি আমার কখনো এক্সেলে কাজ করার অভিজ্ঞতা নেই, গতকালকে ফার্স্ট এটা করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সেক্ষেত্রে আমি অবশ্যই দেখাই দিব। না স্যার, এক্ষেত্রে অনেকে হয়তো বা এমন হতে পারে যে সবাই পারে, আমার কোশ্চেনটা কারণে বিরক্ত হতে পারে। না না না, তারপরে এটা আসলে কখনোই সবার জন্য ক্ষমা চাচ্ছি আমি। সমস্যা নাই, এটা আপনি অবশ্যই কোশ্চেন করবেন, কারণ আপনাদের কোশ্চেনগুলো সলভ করার জন্য আমরা এখানে আসছি। আর আমাদেরকে বলা হয়েছে যারা একদম কিছুই পারে না এবং যারা অনেক কিছু পারে সবাইকে আপনাদেরকে শেখাতে হবে। ভাইয়া এরকমটা মনে করার কিছু নাই, কারণ শেখার কোনো শেষ নেই। হ্যাঁ অবশ্যই, এটা আপনাদেরকে সবাইকে কনসিডার করতে হবে। আর আমাদের কোর্স মডিউলটা এমন ভাবে সাজানো যে সবাই যাতে এখান থেকে শিখতে পারে। আচ্ছা তানভীরের এই হেডারটা একটু ফ্রিজ করে দিই যাতে সব সময় এটা থাকে। আচ্ছা এখন একটু দেখেন, এটা একটু দেখতে তাও বেটার লাগতেছে যে হ্যাঁ আমাদের হেডারটা এটা এবং কোন কলামের আন্ডারে কি ডেটা আছে। আমরা জাস্ট এই রোটাকে সিলেক্ট করব, এখানে একটা দেখেন ভিউ অপশন আছে, ভিউ অপশনটা থেকে এখানে এই যে দেখেন ফ্রিজ প্যান্স, এই অপশনটাতে ফ্রিজ টপ রো এই অপশনটা আছে, এটাকে আমরা জাস্ট ফ্রিজ করে দিলাম। দেখেন আমাদের যে হেডার যেটা আছে বা আমাদের কোন কলামে কি ডেটা আছে এটা কিন্তু এখন ফ্রিজ হয়ে গেছে। তো আমরা কিন্তু এইভাবে ডেটাগুলোকে যদি রিপ্রেজেন্ট করি বা তাদেরকে সামনে তাদেরকে দেই, তারা যখন স্ক্রল করে নিচে আসবে, অর্থাৎ আমাদের যেহেতু এখানে অনেক ডেটা আছে, তো স্ক্রল করে যখন নিচে আসবে তারা বুঝতে পারবে যে হ্যাঁ এটা অ্যাড্রেস, এটা ফোন নাম্বার, এটা ইমেল, বা এটা হচ্ছে তাদের স্টেট এবং হচ্ছে এটা তাদের কোম্পানির নেম, এভাবে তারা বুঝতে পারবে। তো এটা একটু একটু আপনারা অবশ্যই সুন্দরভাবে সাজাবেন। আর যখন কাজ করবেন, কাজ করতে করতে আপনারা এই বিষয়গুলো আরো অনেক শিখবেন। জাস্ট সিম্পলি এখান থেকে রোটাকে সিলেক্ট করে এই যে এখানে দেখেন ভিউ অপশনটাতে যাবেন, ভিউ অপশনে আসার পর এখানে ফ্রিজ প্যাজ একটা অপশন আছে, এখান থেকে অপশন আছে কিছু যে এই যে ফ্রিজ টপ রো, এইটা অলরেডি যেহেতু আমি ফ্রিজ করে রাখছি তো এখানে একটা আনফ্রিজ অপশন আমাকে দিয়ে দিচ্ছে। তো এখানে ফিক্স টপ রো করলে এই প্রথম রোটা ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ ওটা আর নড়াচড়া করবে না বা স্ক্রল করলে উপরে চলে যাবে না। স্যার এই যে কিছু লেখা বোল্ড হয়ে লাল হয়ে আছে কেন এগুলো? এটা আসলে আমার ভুলের জন্য হয়েছে। এটা হচ্ছে আমি ওই যে চেক করতে দিছিলাম ডুপ্লিকেট চেকটা পরে আনমার্ক করি নাই এজন্য। আচ্ছা স্যার ওটা আমি ব্যাকগ্রাউন্ডে কিছু করি নাই স্যার, ওটা জাস্ট ডুপ্লিকেটটা ঠিক করলে ঠিক হয়ে যাবে। মার্ক করা আছে তাই না? হ্যাঁ ডুপ্লিকেট, মানে আমি টোটাল ধরে ওটা ডুপ্লিকেট ফাইন্ড করছিলাম আর কি। আচ্ছা ঠিক কুইক সিলেকশন আগে ফরম্যাটটা স্যার ক্লিয়ার করে দিলে ওটা আউট হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা করে দিন, সমস্যা নেই। আপনি ট্রাই করেন, চেষ্টা করতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আরো অনেক ভালো কিছু শিখবেন। আসলে আপনি তানভীর বলতেছেন যে আপনি রিজেক্টের বিষয়ে কিছু বললেন? না না এখনো বলি নাই, দাঁড়ান। আচ্ছা তানভীর যে বিষয়টা বললেন যে এর আগে উনি কখনো এটা কাজ করেন নাই, তো দেখেন উনি কিন্তু তারপরেও ট্রাই করে অনেক কিছু কিন্তু শিখছে এবং দেখাচ্ছে যে এখান থেকে সে চেষ্টা করে অনেক কিছুই বের করার মানে চেষ্টা করছে বা প্রবলেম হইলে সেটাকেও ওভারকাম করার চেষ্টা করছে। তো আপনারা একটু কিউরিয়াস হন, একটু যত বেশি কিউরিয়াস হবেন তত আপনারা বেশি শিখতে পারবেন। আচ্ছা আরেকটা বিষয় একটু সবাই লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে যখন আপনারা এইভাবে র্যাপ করে দিবেন, তো সেক্ষেত্রে যদি লিঙ্ক হয় বা মেইল অ্যাড্রেস হয় বা যেটাতে ক্লিক করে আমরা ওই লিঙ্কটাতে বা ইউআরএলটাতে বা মেইলটাতে যেতে পারি, এই ধরনের বিষয়গুলোকে নর্মালি আপনারা র্যাপ করবেন। কারণ আপনার যে এই যে অ্যাড্রেসটা, এটা কিন্তু আমি এখান থেকে ক্লিক করে কিন্তু কোথাও যেতে পারছি না বা কোথাও কিন্তু দেখাতে পারছি না, তো এটাকে আমাকে কমপ্লিটলি পুরোটাই শো করাটাই বেটার। আচ্ছা আরেকটা যেটা বিষয়, যে যদি লিঙ্ক হতো যে কোনো ধরনের ইউআরএল বা কোনো ধরনের মেইল, তো সেক্ষেত্রে আপনারা এটাকে র্যাপ করে দিতে পারতেন, কারণ ক্লায়েন্ট ওখান থেকে জাস্ট ক্লিক করলে ওই লিঙ্কটাতে চলে যাচ্ছে। তো ওই পোর্শনটা বা ওই কলামটা এতটুকু ছোট হোক বা এতটুকু বড় হোক, ইট ডাজন্ট ম্যাটার। তো আপনারা যদি লিঙ্কগুলোকে যদি এরকম র্যাপ করে দেন সেটা সবচেয়ে বেটার। সম্ভবত শাহরিমা এই কথাটা একদিন বলেছিলেন। সাজ্জাদ ক্লাসে আছেন? সাজ্জাদ আচ্ছা একটা বিষয় একটু বলি, দেখেন যে সব সময় আপনারা একটা কাজ করবেন যে ডেটাগুলোকে নির্দিষ্ট একটা ফরম্যাটে সাজানো।
এই যে এখানে স্টেটটা যেটা দিছেন, একটাতে দিছেন এনওয়াই, একটাতে দিছেন ওয়াশিংটন ডিসি, তারপরে সম্ভবত দিছেন ক্যালিফোর্নিয়া। তো এই কাজটা আসলে করাটা উচিত না। আপনারা যখনই যেটা ইউজ করবেন, হয়তো শর্ট ফর্মটা ইউজ করেন অথবা দেখা যাচ্ছে যে ফুল ফর্মটা ইউজ করেন, যে কোনো একটা, এটা দেখতে বেটার মনে হয়। এটা মেজর কোনো ইস্যু না, তারপরেও জাস্ট ডেটাটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এটা আপনাদেরকে জাস্ট বললাম আর কি। ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারে যখন আপনি ডেটাগুলো নিবেন, আপনাকে আসলে জি। বুঝতে হবে যে আপনি কোন ফরম্যাটে চাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে আপনি যদি ওখান থেকে ডেটাগুলো কপি করে কোনো একটা স্প্রেয়ারশিট বা আপনার অলরেডি এক্সিস্টিং কোনো স্প্রেয়ারশিটে আপনি যদি অ্যাড করতে চান, তো জাস্ট আপনি ওখান থেকে জি। কপি করবেন। ডেটাগুলো যদি আপনি জি। ডাউনলোড করতে চান, তখন আপনি এক্সএলএস বা দেখা যাচ্ছে যে এক্সেল ফরম্যাটে ডাউনলোড করে নিয়ে আপনি আপনার ডেস্কটপে অফলাইন ইউজের জন্য বা মাইক্রোসফট এক্সেলে ওইটাকে ইউজ করতে পারবেন। আর সিভিএস ফাইল যেটা আছে, এটা কোয়াইট সেম উইথ এক্সেল, অর্থাৎ আপনি ওটাকে এক্সেল ফরম্যাটে নিয়ে এসে দেখাচ্ছে যে ওটার একটা আলাদা একটা ফরম্যাট করতেছে, অর্থাৎ সিভিএস ফরম্যাটে ওটাকে সেভ করতেছে, অর্থাৎ আপনার এক্সেল ফাইলটাকেই আপনি সিভিএস ফরম্যাটে সেভ করতেছেন। অনেক সময় আপনারা দেখেন না যে একটা ইমেজ আমরা যখন এডিট করি, তখন ওখানে আমাদেরকে বলে যে ফরম্যাট যেটা আমরা সেভ করি, কখনো পিএনজি করি, কখনো হয়তো জেপিজি, কখনো হ্যাঁ এরকম করি। তো এক্সেল শিটটাকে আমরা সিভিএস ফরম্যাটে সেভ করতে পারি। আর সিভিএস ফরম্যাটের সুবিধাটা হচ্ছে, বিভিন্ন ধরনের মেইল ক্যাম্পেইনে যখন আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে মেইলগুলো পাঠাই, তখন ওখানে ফাইলটা বা আমাদের ওই মেইলগুলোকে আপলোড করার জন্য সিভিএস ফরম্যাটে ওই ফাইলটাকে ক্রিয়েট করে নিতে হয়। তো অনেক সময় ক্লায়েন্ট আপনার কাছ থেকে সিভিএস ফরম্যাটও চাইতে পারে, এই কারণে আসলে ওখান থেকে আপনি চাইলে সিভিএসটাও ডাউনলোড করতে পারেন। আচ্ছা স্যার, মূলত কি আমরা কোনটা প্রেফার করেন আপনি, সেটা যদি একটু বলতেন। এটা আমি আসলে একটাও প্রেফার করি না, ক্লায়েন্ট আপনার কাছে যেটা চাইবে সেটা আপনি ক্লায়েন্টকে দিবেন। আচ্ছা স্যার, যদি আমি কপি করে অনলাইনে একটা এই নিলাম স্প্রেডশিট, এখানে আর কি নিয়ে যাব কপি করার পর, জি ঠিক আছে না? তো এখন মনে করেন যে আমি এখানে ডাটা স্ক্র্যাপারটা দিয়ে এখানে করলাম, সার্চ করলাম, এখানে নিয়ে আসলাম ডাটাগুলোকে। এখন হচ্ছে যে এখানে অনেকগুলো কলাম আসছে, ঠিক আছে না? একটা হচ্ছে সিরিয়াল, একটা কোম্পানি নেম, তারপর টেলিফোন অ্যাড্রেস, হ্যাঁ, তা এইভাবে অনেকগুলোই আসছে। আমি কি এখান থেকেই মানে যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো কি এখান থেকে ছাঁটাই করব, না ওখানে গিয়ে ছাঁটাই করব, কোনটা বেস্ট হবে? আচ্ছা, ওখান থেকে ছাঁটাই করে ডাউনলোড করাটাই আপনার জন্য বেশি বেটার হয়। ও আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে স্যার এখানে ওই যে দেখা যাচ্ছে যে টেলিফোনের জায়গায় প্রত্যেকটা নাম্বার, টেলিফোন নাম্বারের সামনে টিএল, তারপর দুইটা কোলন দিয়ে নাম্বারটা আছে। আমরা কি এগুলা টিএল লেখাটা যেটা টেক্সট আর কি, এটা ডিজিটটা শুধু রাখবো না টেক্সটটা সহ রাখবো? এটা আসলে ডিজিটটা সহ শুধু ডিজিটটা রাখাটাই বেটার, কারণ আপনি উপরে লিখেই দিয়েছেন যে ফোন নাম্বার, বা কলামের যেটা হেডার বা কলামে যেটা বলা আছে যে এটা হচ্ছে ফোন নাম্বার ইন্ডিকেট করতেছে। তো সামনে ওইভাবে টেল লেখাটার বা টেলিফোনকে ইন্ডিকেট করাটার আসলে প্রয়োজন নাই। জি স্যার, এগুলা তো প্রত্যেকটা একটা একটা করে তাহলে আমরা এডিট করব, তাই না? আচ্ছা, আমি আপনাদেরকে একটু আগে দেখালাম যে কিভাবে একবারেই সহজেই অনেকগুলো রিমুভ করবেন, ওটা দেখালাম না? টেল লেখাটা যেটা বা হচ্ছে ফোন লেখা বা অ্যাড্রেস লেখা, ওটা তো আপনাদেরকে দেখালাম একটু আগে যে কিভাবে রিমুভ করবে। তো আমি এইটা থেকে যদি রিমুভ করতে চাই, দেখি একটু এখান থেকে রিমুভ করি যে একবারে সবকিছু রিমুভ করা যায় কিনা। স্যার স্ক্রিনটা শেয়ার করেন। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার নাই। আচ্ছা, এখন আশা করি দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখতে পাচ্ছি এখন। দেখতে পাচ্ছি এখন আপনাদের। আচ্ছা, ধরেন এই যে তানভীরের যে ফাইলটা আছে, এখান থেকে আমরা ওটাকে রিপ্লেস করে দেব। জাস্ট সিম্পলি কন্ট্রোল এফ চেপে এখান থেকে ফাইন্ড করবেন এবং দেখা যাচ্ছে যে এখানে যে লেখাটা আছে বা যেটাকে আপনারা ভ্যানিশ করতে চাচ্ছেন সেটা জাস্ট এখানে লিখে এখানে দেখেন রিপ্লেস, তো কারোর সাথেই তো রিপ্লেস করতেছেন না, জাস্ট ওটাকে ভ্যানিশ করে দেওয়ার জন্য। তো দেখি এখান থেকে জাস্ট দেখেন রিপ্লেস অল, এটা ক্লিক করুন, দেখেন যে সবগুলো আস্তে আস্তে চলে যাবে। জাস্ট ওইটাই লিখে এখানে করব। হ্যাঁ, তো এক্ষেত্রে একটু সতর্ক হতে হবে যে আপনি আবার যদি এখানে যদি স্পেলিং এ কিছু মিস্টেক করেন বা দেখা যাচ্ছে যে অন্য কিছু যদি লিখে দেন, তাহলে কিন্তু ওই ডেটাটাও চলে যাবে, তাই না? জি
স্যার এটা আরেকবার দেখান তো কিভাবে এই ইয়াটা নিয়ে আসলেন, উইন্ডোটা। আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট সিম্পলি কন্ট্রোল এফ চাপবেন, কন্ট্রোল আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস এফ এটা চাপবেন, দেখবেন যে এখানে জি জি ফাইন্ড একটা অপশন আসবে এবং এই যে রিপ্লেস একটা অপশন, আপনি রিপ্লেস অপশনে যাবেন, যেটাকে জি রিপ্লেস করতে চাচ্ছেন, অর্থাৎ আমরা হচ্ছে এই টেল আচ্ছা আচ্ছা লেখাটা, বুঝতে পারছি। হ্যাঁ এটাকে জাস্ট আমাদের একটা স্পেসের সাথে বা দেখা যাচ্ছে একটা ফাঁকা, মানে ওটাকে আউট করে দিতে যাচ্ছি, কারোর সাথে রিপ্লেস করতেছি না, জাস্ট ওইটাকে আউট করে দিতে যাচ্ছি। তো জাস্ট এখান থেকে রিপ্লেস অল করবেন, তো এটা আসলে সবগুলো রিপ্লেস হয়ে গেছে, একটাও পায় নাই, যার কারণে এটা দেখালো আর কি। আচ্ছা সিম্পলি স্যার সেদিন আমাকে ওই যে একটা ইয়া দিছিলেন, মনে করেন যে এখানে যে অ্যাড্রেসটা আছে না, মনে করেন অনেক দূর চলে গেছে, ফোন নাম্বারের জায়গাটা রিমুভ করে নিছে, সেখানে এই যে উপর থেকে কোথায় যেন একটা ইয়া দেখাইলেন, এখান ভুলে থেকে গেছি এটা একটু। এই যে এখান থেকে দেখবেন র‍্যাপ অপশনটা আছে, র‍্যাপ র‍্যাপ আচ্ছা একটু দেখাই, আসলে এক্সেল স্প্রেডশিটে কাজ করলে ওখান থেকে আসলে কাজ করতে একটু সুবিধা হয়, এটা আসলে এই যে দেখেন র‍্যাপ টেক্সট একটা অপশন এখানে আছে, ও ডব্লিউআরএপি। হ্যাঁ র‍্যাপ করবেন তাহলে দেখবেন যে এটা আর হচ্ছে একটা সেলের থেকে আরেকটা সেলের উপর চলে যাচ্ছে না, ওভারফ্লো হবে না আর কি। স্যার এই ক্ষেত্রে এই যে এখানে যে আপনি যেটা অ্যাড্রেসে আছে, এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, তারপর শেষে ওই যে একজনকে কার যেন কাজটা আমি মনে নাই, ওখানে নাম্বার ইমেল অ্যাড্রেসের সাথেই দেওয়া আছে, মানে অনেক বড় অ্যাড্রেসটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে তো ম্যানুয়ালি করতে হবে নাকি? ম্যানুয়ালি না, আসলে ওইখানে দেখতে ওইরকম ছোট লাগতেছিল, কারণ ওইটা হচ্ছে একটা আরেকটা উইন্ডোতে ওপেন করা হয়েছিল, তো যার কারণে ওটা ছোট লাগতেছিল দেখতে। আপনারা ওটা আপনাদের মতো করে সাজাবেন, ওটা আসলে আপনার যে ইনফরমেশনটা ওখানে কারেক্ট আছে বা ইনফরমেশনটা যে ভ্যালিড, এটাই অনেক বেশি ফ্যাক্ট করে। তারপরে আপনারা যেভাবে সুন্দর করে সাজাতে পারেন এটা পরবর্তী ব্যাপার, বা দেখা যাচ্ছে পরবর্তী স্টেপের ব্যাপার। তো এখন যে স্যার ওইটা বলি নাই আমি, আমি যেটা বললাম যে মনে করেন যে অ্যাড্রেসটার সাথেই, মানে অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেসে যেখানে আপনার কার্সরটা আছে মনে করেন ওইটাই, সাথে আবার কমা দিয়ে আপনার ফোন নাম্বার ইমেল দেওয়া আছে মনে করেন, আবার এইদিকে তো আবার ফোন নাম্বার আমরা দিছি, সো ওখানে রাখার প্রয়োজন নেই, এরকম একজনের কাজ দেখলাম না। আচ্ছা এইভাবে এই যে টেল লেখে যে কোলনটা, এটা যে আমরা ভ্যানিশ করলাম, তো আপনি ওই এক্সট্রা ভ্যালুটা ভ্যানিশ করতে পারবেন না। না না স্যার, বিভিন্ন যে শীটটাতে ডুপ্লিকেট ফাইন্ড করতে চাচ্ছেন সেই শীটটাতে আসবেন, আসার পরে এখানে হচ্ছে সম্ভবত হ্যাঁ হোম সেকশনটাতে আসার পর এখানে দেখেন কোথায়, হ্যাঁ এই যে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে আসার পর এই যে দেখেন হাইলাইট সেল রুলস, এখান থেকে দেখেন যে ডুপ্লিকেট ভ্যালু, এটাকে আপনারা ফাইন্ড করবেন, জাস্ট ক্লিক করেন, দেখেন এখানে বলতেছে যে ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলোকে আমরা ফাইন্ড করতেছি, ডুপ্লিকেট এবং লাইট রেড ফিল উইথ দ্য ডার্ক রেড টেক্সট, অর্থাৎ কিভাবে ইন্ডিকেট করবে সেটাও এখানে বলে দিচ্ছে। আপনি এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারেন, তো একটু কালারটা চেঞ্জ করি, ওকে করার পর আচ্ছা নরমালি এখানে কিছু শো করতেছে না, কারণ হচ্ছে এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই, কিন্তু তানভীরের এখানে বেশ কয়েকটা ডুপ্লিকেট ভ্যালু আছে, যেমন দেখেন এই যে এখানে এরা হচ্ছে ফোন নাম্বারটা সেম পাইছে, মেইল অ্যাড্রেসটা সেম পাইছে, তো এক্ষেত্রে আপনাকে একটা বিষয় দেখতে হবে, এদের কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেসটা কিন্তু আলাদা, এদের কোম্পানির নামটাও সেম কিন্তু এদের ফিজিক্যাল অ্যাড্রেসটা আলাদা। তো আপনাকে এই ক্ষেত্রে আপনাকে এই ক্ষেত্রে বুঝতে হবে যে একটা কোম্পানি একই এদের একটা হেডকোয়ার্টার থেকে দেখাচ্ছে একই ফোন নাম্বার বা একই মেইল ইউজ করে, বা এদের হচ্ছে কোম্পানিটাকে চালাতে পারে, একই নামে একটা কোম্পানি চালাতে পারে, কিন্তু তাদের ফিজিক্যাল লোকেশন কিন্তু আলাদা হতে পারে, অর্থাৎ একটা কোম্পানিরই দুইটা শাখা দুইটা জায়গায় আছে, কিন্তু তাদের ফোন নাম্বার বা দেখা যাচ্ছে তাদের মেইল নাম্বার বা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন একই, কিন্তু দেখেন এখানে তাদের ফিজিক্যাল লোকেশনটা আলাদা আছে, সেক্ষেত্রে আপনার এই ডেটাটা ভ্যালিড, আপনি এটা নিতে পারেন। এই যে দেখেন এখানে কোথাও একটা ফোন নাম্বার ডুপ্লিকেট বলছে, এই যে এই ফোন নাম্বারটা এবং এই যে এই ফোন নাম্বারটা একদম সেম, এদের নামটাও সেম, এদের হচ্ছে কিন্তু ফিজিক্যাল লোকেশনটা এদের কিন্তু আলাদা। দেখেন এখান থেকেও কিছু ডুপ্লিকেট ফাইন্ড করা গেছে, কিন্তু যে ডুপ্লিকেট ডেটাগুলো ভ্যালিড, এবং আমাদেরকে এগুলোকে একটু চেক করে দেখতে হবে যে আমাদের যে ডেটাগুলো ডুপ্লিকেট হলেই যে আসলে সেগুলোকে আমরা ফেলে দেবো এরকম কিন্তু না, আমাদেরকে তাদের ফিজিক্যাল লোকেশনটাও চেক করতে হবে। দেখেন এই যে দুইটা কোম্পানি একই কোম্পানি, মূলত এরা ক্যালিফোর্নিয়াতে বিজনেস করতেছে, কিন্তু এদের ফিজিক্যাল লোকেশনটা আলাদা, এদের ফোন নাম্বারটা আলাদা, কিন্তু মেইল অ্যাড্রেসটা একই দেওয়া আছে। এটা আমাকে এই এক্সেল শিট আমাদেরকে বলে দিচ্ছে যে এখানে ডেটাটা ডুপ্লিকেট থাকতে পারে, বা এখানে ডেটাটা দেখা যাচ্ছে যে একই ডেটা দুইবার তিনবার থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনারা এটাকে চেক করে দেবেন। তো আপনারা কোন ডেটাটাকে ফেলে দেবেন সেটা একটু বলি।
যে যেই ডেটাটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে সবগুলো ফিল্ড এরকম মার্ক হয়ে গেছে, অর্থাৎ তাদের মেইল, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস এবং তাদের হচ্ছে স্টেট এবং তাদের যে কোম্পানির নেমটা আছে, এই সবগুলো ফিল্ড যদি সেম হয়ে যায় তাহলে আপনারা দুইটার মধ্যে থেকে একটা ডেটাকে ফেলে দিবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। সোহেলরা বুঝতে পারছেন তো? আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আরো ডিটেলস বলা যেত কিন্তু একটু সময় স্বল্পতা। ঠিক আছে, তারপর আরেকবার একটু দেখে দেই আপনারা কোথায় থেকে এটা ফাইন্ড করবেন। জাস্ট সিম্পলি হোম অপশনটাতে যাবেন, এখানে দেখেন যে কন্ডিশনাল ফরম্যাটিং একটা অপশন আছে, এখানে আসার পর দেখেন এই যে হাইলাইট সেল রুল, এখানে দেখবেন যে ডুপ্লিকেট ভ্যালু এটা আছে। এটাতে ক্লিক করার পর আপনাদেরকে বলবে যে আপনাদের টেক্সটটাকে কিভাবে তারা যেগুলো ডুপ্লিকেট আছে সেটাকে আসলে কিভাবে মার্ক করবে। তো আপনারা এবার যে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট দেখি। আচ্ছা একটু সময় নিতে পারে। আচ্ছা একটু সময় নেবে কিন্তু এটা আপনাদেরকে দেখাবে যে হ্যাঁ এটা আমাদেরকে গ্রিন বা দেখাচ্ছে যে আমরা যে কালার করে দিব সেই কালারই আমাদেরকে ডুপ্লিকেট ভ্যালুগুলো দেখাই দিবে। তো আপনারা এইভাবে ডুপ্লিকেট ভ্যালুগুলো খুঁজে পাওয়ার পর এগুলো দেখবেন যে এগুলো আসলে ভ্যালিড কিনা। আর আপনাদের যদি দেখেন যে প্রত্যেকটা ফিল্ড সেম টু সেম হয়ে গেছে, অর্থাৎ ফোন নাম্বার, তাদের হচ্ছে মেইল অ্যাড্রেস, তাদের অ্যাড্রেস মানে তাদের ফিজিক্যাল অ্যাড্রেস, তাদের হচ্ছে স্টেট, তাদের হচ্ছে কোম্পানির নেম, যখন একদম সবগুলো ফিল্ড সেম টু সেম হয়ে যাবে সেখান থেকে একটা ডুপ্লিকেট ডেটা আপনারা ফেলে দেবেন। জাস্ট এইটুকুই, বুঝতে পারছেন?